আমি জানি ক্লাস 11 এর অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে ফাইনালি তোরা ক্লাস 12 এর পড়াশোনা শুরু করে দিয়েছিস এবং তোর মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা এবং জেদ তৈরি হয়েছে। এইবারে তোকে ঘুরে দাঁড়াতেই হবে, এবারে ফিরে তাকাতেই হবে। যদি তুই এই জেদটাকে ধরে রাখতে পারিস তাহলে তোকে এই বটম লেভেল থেকে টপ লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকেই আগের দিন আমাদের ধামাকা এলিট ব্যাচ অর্থাৎ ক্লাস 12 এর কমপ্লিট কেমিস্ট্রি ব্যাচের প্রথম ডেমো ক্লাসটা দেখেছিস এবং আমি তোকে এইটুকু বলতে পারি, যারা যারা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা প্রথম দিনেই ক্লাস 12 কেমিস্ট্রি প্রেমে পড়ে গেছে। তুই অন্তত এইটুকু বুঝে গেছিস, যদি তুই ভালো করে পড়তে পারিস তুই 12 এ সেটা করে দিতে পারবি যেটা তুই 11 এ ভাবতেও পারিসনি, করতেও পারিসনি। এবং আমি তোকে কথা দিচ্ছি, যদি তুই রেগুলার থাকতে পারিস, যদি তুই ডিসিপ্লিন থাকতে পারিস, যদি তুই নিজের মধ্যে সেই জেদটাকে ধরে রাখতে পারিস, তোকে কেমিস্ট্রিতে 35 পাওয়ানোর দায়িত্ব আমার। ব্যাস, এর থেকে বড় কথা আমি আর বলতে পারবো না। চল শুরু করা যাক। আমার আজকে অ্যাপের মধ্যেই ক্লাস করানোর কথা ছিল, আমাদের ব্যাচের মধ্যেই ক্লাস করানোর কথা ছিল, কিন্তু আমি ভাবলাম যেহেতু 11 এর দুখানা ডেমো ক্লাস দেওয়া হয়েছে, 12 এরও দুখানা ডেমো ক্লাস দেওয়া হোক এবং আগের দিনে যেখানে আমরা শেষ করেছিলাম আজকে আমরা তারপর থেকেই শুরু করব। দেখবি আগের দিন আমি তোকে বলেছিলাম যে মেনলি কলিগেটিভ প্রপার্টিজ বিষয়গুলো কি, কলিগেটিভ প্রপার্টিজ গুলো কি করে অ্যারাইজ করে, কি কি কলিগেটিভ প্রপার্টিজ গুলো আমাদেরকে পড়তে হয়, তার মধ্যে আমরা বয়লিং পয়েন্টের বিষয় পর্যন্ত পড়ে নিয়েছিলাম। বয়লিং পয়েন্টে যাওয়ার আগে কিন্তু আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটাও দেখেছিলাম এবং বয়লিং পয়েন্টের সমগ্র বিষয়গুলো পড়েছিলাম, শুধু ডেরিভেশনটুকু হয়নি। আজকে চল আমি একটুখানি স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের মেন বিষয়টা আরেকবার বলে দিয়ে এর সমীকরণের মধ্যে যাব, সেখান থেকে অঙ্ক করাবো, তারপরে ফ্রিজিং পয়েন্টের বিষয়গুলো বলবো, অসমোটিক প্রেসারের বিষয়গুলো বলবো, সবই শেখাবো। চল ভাই এক এক করে বলা যাক। দেখবি আগের দিন আমি তোদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে একটা বিশুদ্ধ দ্রাবক। তোরা প্রত্যেকেও এখন এটা দেখে বুঝতে পারছিস যে হ্যাঁ দাদা, এই যে কন্টেনারটা রয়েছে সেই কন্টেনারটার মধ্যে কেবলমাত্র আমি এক প্রকারের অণু দেখতে পাচ্ছি, আর কেবল এক প্রকারের অণু মানে এটা নিশ্চয়ই বিশুদ্ধ দ্রাবকের অণু রয়েছে। আমি বললাম একদম। আচ্ছা, বিশুদ্ধ দ্রাবক যখন রয়েছে তার পৃষ্ঠতলের মধ্যে কেবলমাত্র দ্রাবকের কণা রয়েছে, কেবলমাত্র দ্রাবকের অণু রয়েছে? তুই বল একদম দাদা, একদম একদম। আচ্ছা, এখন যখন ওখান থেকে বাষ্পীভবনটা ঘটবে, যখন এটা বাষ্পীভূত হবে তখন সেই বাষ্পটার মধ্যে পিওরলি বিশুদ্ধ দ্রাবক থাকবে, মানে এই যে বাষ্পগুলো উপরের দিকে উঠছে, এই যে ভেপারগুলো উপরের দিকে উঠছে, এই ভেপারটার মধ্যে কেবলমাত্র দ্রাবকের অণু থাকবে। কিন্তু যখন আমি এই দ্রাবকটার মধ্যে দ্রাব মিশিয়ে দিয়েছিলাম, যখন আমি সলভেন্টের মধ্যে সলিউট অ্যাড করে দিয়েছিলাম, তখন তুই এইটুকু দেখতে পেয়েছিলি। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, যে সলিউটটা অ্যাড করা হয়েছিল তার কিন্তু বিশেষ কয়েকটা বৈশিষ্ট্য ছিল, তোরাও সেগুলোকে কিন্তু এখনো খাতার মধ্যে লিখে ফেলেছিস এবং রপ্ত করে নিয়েছিস। কি কি বৈশিষ্ট্য ছিল দাদা? কঠিন ছিল, অনুদ্বায়ী ছিল, অতড়িৎ বিশ্লেষ্য ছিল, অসংযোজিত ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা ছিল অনুদ্বায়ী, তার মানে সেটা বাষ্পীভূত হতে পারে না। নিশ্চয়ই মনে পড়ে গেছে। তার মানে দাদা, যখন আমি এই দ্রাবকটার মধ্যে দ্রাবটা মেশালাম, এই যে দ্রাবের কণাগুলো দ্রাবকের সঙ্গে মিশলো, আজকে ধরো এই নীল নীল গুলো যেগুলো আছে সেগুলো সব দ্রাবকের কণা, আর এই যে কমলা কমলা যেগুলো নতুন নতুন চলে এসেছে সেগুলো সব দ্রাবের কণা। কিন্তু তুমি তো এক্ষুনি একটা কথা বললে, আগের দিনও আমাদেরকে শিখিয়েছো যে এই দ্রাবটা কোনোভাবেই বাষ্পীভূত হতে পারে না, এই দ্রাবটা কোনোভাবেই উদ্বায়ী নয়। তার মানে আমি এইটুকু বলতে পারি যে আগে যখন পিওর দ্রাবক ছিল তখনও পৃষ্ঠতল থেকে কেবলমাত্র দ্রাবক বাষ্পীভূত হচ্ছিল। এখন যখন দ্রাবকের সঙ্গে দ্রাব মিশে দ্রবণ তৈরি হয়েছে, তা সত্ত্বেও পৃষ্ঠতল থেকে কেবলমাত্র দ্রাবকের কণাগুলোই বাষ্পীভূত হবে, দ্রাবের কণা কিন্তু বাষ্পীভূত হবে না, কারণ এরা অনুদ্বায়ী। কিন্তু দাদা একটা ঘটনা ঘটেছে। এমন কি না, আগে চিন্তা করে দেখো, এই পৃষ্ঠতলের মধ্যে যতগুলো দ্রাবকের কণা ছিল, এখন দ্রাব যোগ করার পর পৃষ্ঠতলে কিন্তু আর অতগুলো দ্রাবকের কণা নেই, কারণ কিছু সংখ্যক দ্রাবকের কণাকে সরে যেতে হয়েছে দ্রাবগুলোকে জায়গা দেওয়ার জন্য। এটা তুইও মানবি, এটা আমিও মানবো। তার ফলে দাদা, আগে ধরো পৃষ্ঠতল থেকে 100 খানা দ্রাবকের কণা বাষ্পীভূত হচ্ছিল, এখন 100টার পরিবর্তে 50টা হবে। তার মানে আগে যতটা বাষ্পচাপ তৈরি হচ্ছিল, যতটা হতে পারছিল,
এখন আর বাষ্পচাপটা অতটা তৈরি হতে পারবে না, তার থেকে কম হবে। আমি বললাম একদম। আর দাদা এই বাষ্পচাপ থেকেই তো তুমি স্ফুটনাঙ্কের কনসেপ্টটাকে কানেক্ট করেছিলে। তুমি বলেছিলে যে স্ফুটনাঙ্ক হচ্ছে সেই টেম্পারেচার, স্ফুটনাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রায় বাষ্পচাপটা 1 ATM এর সাথে সমান হয়। মানে বাষ্পচাপটা যদি বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হয় তখন সেই টেম্পারেচার, যেই টেম্পারেচারে এই বাষ্পচাপটা 1 ATM এর সাথে সমান হলো, সেই টেম্পারেচারটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। তার মানে দাদা কারোর কারোর ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াসে, মানে স্বাভাবিক আমি নাম নিয়েই বলছি, জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াসে যে বাষ্পটা জলের ওপরে তৈরি হয়, মানে চিনটা ভাগ ডামডামের মতো আঙুল দেখাচ্ছি, যে বাষ্পটা জলের ওপরে তৈরি হয় সেই বাষ্পটার চাপ 1 ATM থাকে, এবং 1 ATM থাকে বলেই 100 ডিগ্রি সেলসিয়াসটা জলের স্ফুটনাঙ্ক। আমি বললাম একদম একদম। আর ওটা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক, মানে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এবার দাদা তুমি নিশ্চয়ই আগের দিন এই বিষয়টা বলে যেখানে শেষ করেছিলে, আমি সেটাই একটু কনক্লুড করি। যে ধরো কেবলমাত্র বিশুদ্ধ দ্রাবক আছে, সেই বিশুদ্ধ দ্রাবকটাকে যদি আমি ফোটাই, সেই বিশুদ্ধ দ্রাবকটাকে যদি আমি তাপ দিই, নিচে থেকে যদি তার উষ্ণতা বাড়াই, তাহলে সেখান থেকে বাষ্পীভবন ঘটবে। একটা সময় গিয়ে এই যে বাষ্পচাপ, এখানে যেটা বাষ্পটা তৈরি হচ্ছে তার যে চাপটা তৈরি হচ্ছে, সেই চাপটা 1 ATM এ পৌঁছাবে, এবং একটা টেম্পারেচারে, যেটা দেখো আমি যেহেতু বিশুদ্ধ জল নিয়েছি আমি দেখিয়েছি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা স্ফুটনাঙ্কে পৌঁছে যাবে, একদম পরিষ্কার। কিন্তু ধরো এর মধ্যে যখন দ্রাব মেশানো হয়েছে তখন তো আর বাষ্পচাপটা আগের মতো নেই, কমে গেছে। তার মানে দাদা এখন যখন আমি 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবো তখন আমার এই বাষ্পচাপটা তো কম হবে 1 ATM এর থেকে, 1 ATM এ তো পৌঁছাবে না, কারণ বাষ্পই তো যাচ্ছে কম। তাহলে ওই সেম টেম্পারেচারে বাষ্পচাপটাও হবে কম। আমি বললাম একদম। তাহলে স্ফুটনাঙ্ক এইটা আর নেই, একদম। স্ফুটনাঙ্ক পৌঁছাতে গেলে, বয়েলিং এ পৌঁছাতে গেলে আরো বেশি টেম্পারেচারের প্রয়োজন হবে। আমি বললাম একদম, কারণ টেম্পারেচার যদি আমি বাড়াই তখনই তো বেশি বেশি করে দ্রাবক আরো বাষ্পীভূত হবে, এবং বেশি বেশি করে বাষ্প জমবে, বেশি বেশি করে বাষ্পচাপ হবে, এবং ফাইনালি বাষ্পচাপটা 1 ATM এ পৌঁছাবে। বললাম একদম ভাই, কনসেপ্ট পরিষ্কার রাখতে হবে। তার মানে এখন আর স্ফুটনাঙ্ক 100 নেই, বাড়াতে 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 102.5 হয়েছে, এবং দ্যাট ওয়াজ দ্য রিজন ফর দ্য এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। একদম পরিষ্কার। এখন দাদা এই যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হলো, মানে দ্রবণের স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ঘটলো, সেই সংক্রান্ত সূত্রাবলীগুলো কে আবিষ্কার করেছিল? মানে আমাদের সিলেবাসটাকে দায়িত্ব সহকারে বড় করার দায়িত্ব কে নিয়েছিল? বিজ্ঞানী রাউল্ট। বিজ্ঞানী রাউল্ট বলেছিলেন যদি বিশুদ্ধ দ্রাবক থাকে, আমি এখানে লিখছি কাঁচা বাংলায়, বিশুদ্ধ দ্রাবক আছে, সেই বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, ধরো আমি টিবি ধরলাম, দাদা বি মানে কি? বি মানে বয়েলিং ভাই, টেম্পারেচার অফ বয়েলিং, ওই জন্য বলছি আমরা টিবি। আর এখান থেকে যে দ্রবণটা তৈরি হচ্ছে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক ধরো আমি বললাম টিবি ড্যাশ। এবার তুইও মানতে বাধ্য, আমিও মানতে বাধ্য, এট এনি ডে এনি টাইম এই টিবি ড্যাশের যে মান আছে সেটা টিবির থেকে বড়। যদি এটা তুই এখনো না মানতে পারিস তাহলে আমি বলবো আগের দিনের ক্লাসটা আরেকবার দেখে নে ভাই। তাও আমি চেষ্টা করলাম আজকের ক্লাসটার মধ্যে সেই রিদমটাকে এনে দেওয়ার, যাতে তুই নতুন ফিল না করিস। ধর কেউ যদি আগের দিনের ক্লাসটা একটু ভুলে গিয়েও থাকে, আজকে ওই রিদমটা আমি তাকে তৈরি করে দিলাম যাতে সে অন্তত ধরে ফেলতে পারে। এটা সবসময় করা উচিত, এটাই নিয়ম, হুট করে এসে শুরু নাই করা উচিত। এবার দাদা তুমি তো বলছো বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের স্ফুটনাঙ্কটা বেশি, মানে টেম্পারেচারটা বেশি হলো, তাহলে আমাকে বলো স্ফুটনাঙ্কের বৃদ্ধি কতটা হলো, না স্ফুটনাঙ্কের উন্নয়ন বা স্ফুটনাঙ্কের বৃদ্ধি, যেটাকে আমরা ডেল টিবি বলি। তোরা এতক্ষণে নিশ্চয়ই যারা যারা অঙ্ক টঙ্ক পড়িস তারা এইটুকু বুঝে গেছিস এই ডেল কথাটার মানে পার্থক্য। এবং কি পার্থক্য দাদা? বিশুদ্ধ দ্রাবকের সাথে দ্রবণের স্ফুটনাঙ্কের পার্থক্য একদম পরিষ্কার দাদা। পার্থক্য বোঝাচ্ছে মানে যেটা হলো মাইনাস যেটা ছিল
কি ছিলাম আর কি হলাম, এটাই পার্থক্য, গল্প শেষ। দাদা এইটা দিয়েই বিজ্ঞানী রাউল্ট একদম সমীকরণ বানিয়ে দিয়েছিলেন। আমি বললাম একদম। বিজ্ঞানী রাউল্ট বলেছিলেন এই যে স্ফুটনাঙ্কের যতটা বৃদ্ধি হলো, মানে এই ডেলটিবির যে পরিমাণ, সেটা এই দ্রবণটার মোলাল গাঢ়ত্ব বা মোলালিটির সঙ্গে সমানুপাতিক। এটাই ছিল বিজ্ঞানী রাউল্টের সূত্র। এখন দাদা এই যে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা স্ফুটনাঙ্কের বৃদ্ধিটা দ্রবণটার মোলাল গাঢ়ত্বের সঙ্গে বা মোলালিটির সঙ্গে যে সমানুপাতিক হলো, এই মোলালিটি জিনিসটা আবার কি? আমি না 11-এ কিছুই পড়াশোনা করিনি। ভেরি গুড ভাই, চল একটু মোলালিটি বিষয়টাকে আগে জেনে নেওয়া যাক। ধর আমি তোকে বললাম, যেহেতু তুই 11-এ পড়াশোনা করিসনি, আমি ধরে নিচ্ছি, মানে ভাবিস না তোকে আমি বেজ্জাতি করছি, তুই 11-এ পড়াশোনা করিসনি, এটা সত্য, সত্য মেনে নে। এবং যেটা শেখাচ্ছি একদম বেসিক থেকে শেখাচ্ছি, বেসিক থেকে শেখ। দাদা তুমি চিন্তা করে দেখো, কি রে, ধর আমি তোদেরকে আগের দিন শিখিয়েছিলাম, মনে আছে তো? আমরা যখন দ্রাবক ধরবো, দ্রাবকটাকে আমরা সবসময় 1 লিখবো। এইটা মনে রেখেছিস তো ভাই? দ্রাবকটাকে আমরা সবসময় 1 লিখবো, আর দ্রাবটাকে আমরা সবসময় 2 লিখবো, নিশ্চয়ই মনে আছে। দ্রাবকের ভর W1, দ্রাবকের মোলার ভর M1, দ্রাবের ভর W2, দ্রাবের মোলার ভর M2। দ্রাবকের ক্ষেত্রে যা হবে সব 1, দ্রাবের ক্ষেত্রে যা হবে সব 2, একদম পরিষ্কার। তুই ধরে নে এখানে তুই W1 গ্রাম দ্রাবক নিয়েছিস, এবং সেইটার মধ্যে তুই বাইরে থেকে W2 গ্রাম দ্রাব যোগ করেছিস। খুব পরিষ্কার, খুব পরিষ্কার, নো প্রবলেম। এবার তুই ধরে নে এই যে তুই দ্রাবটা যোগ করেছিস, সেই দ্রাবের মোলার ভর ছিল M2, একদম পরিষ্কার, ওই সমস্যা নেই রে ভাই। তাহলে তুই আমাকে এইটুকু তো বলতে পারিস যে দাদা W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে W2/M2 মোল দ্রাব। আমি আশা করব কারোর কোনো সমস্যা এখানে নেই। দাদা মোল মানে কি? মোল মানে ভাই ভর বাই মোলার ভর। ভর আছে W2, মোলার ভর আছে M2। তাহলে তুইও মানছিস, আমিও মানছি যে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে W2/M2 মোল দ্রাব, একদম পরিষ্কার। মোলালিটি মানে কি জানিস? এই মোলালিটি বা মোলাল গাঢ়ত্ব মানে, এর মানেটা হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে, দ্রাবকে কিন্তু আমি বারবার করে বলছি, 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল দ্রাব উপস্থিত আছে সেইটাকেই বলা হয় মোলালিটি। যেটা ভাই সোজাভাবে হয়ে যায়, আমি সেটাকে একদম কঠিন ভাবে করতে পছন্দ করি না। এটা নিয়ে তোকে আমি এখন একটা এই স্লাইডের মধ্যে বিস্তর বর্ণনা লিখে আনলাম, সেই সমীকরণ করছি তো করছি 30 মিনিট ধরে মোলালিটি, আমি সব করি না ভাই। ওইসব জঘন্য কাজকর্ম আমি কাউকে ওই রকম ভাবে শেখাই না। শিখলে এরকম ভাবে যদি শেখাই না, তো শেখার ভাবনা চিন্তাই চলে যাবে। সেই জন্য যেটা শেখাবো, যেভাবে শেখাবো ওইভাবে শিখে নিবি, তোর কাজ মিটে গিয়ে বেশি হয়ে যাবে। দাদা তার মানে W1 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে W2/M2 মোল দ্রাব। আমি বললাম একদম। তোর চাই কি 1000 গ্রামে যতটা দ্রবীভূত আছে, তাহলে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে। আরে ঐকিক নিয়ম লাগা রে পাগলা, ঐকিক নিয়ম লাগা। দাদা গুণ করে দি, গুণ করো। 1000 W2/M2, এই পুরো টার্মটা তো উপরে থাকবে। আরে ঐকিক নিয়ম ভুলে গেছিস নাকি রে? 1000-এর সঙ্গে এই পুরোটা গুণ হবে, তাহলে 1000 × W2/M2, আর নিচে কোনটা চলে আসে? W1। তার মানে দাদা এটাই হয়ে গেল মোলালিটি। মানে এটাকেই ছোট হাতের এম দিয়ে লেখা হয়। দাদা জানো তো বড় হাতের এম আমি কোথায় দেখেছিলাম? আরে ওটা মোলালিটি রে, মোলারিটি। আর এটা মোলালিটি। মোলাটা কমন, লিটি আর রিটি, ঠিক আছে? কি সব শেখাতে হচ্ছে আমার আজকাল। দেখ এবার দেখ 1000 W2/M2 আছে, M2টা কোথায় নেমে যায় ভাই? তলায় নেমে যায়। তাহলে 1000 ওপরে লিখে রাখলাম W2, M2টা তলায় নেমে গেল, তাহলে হয়ে গেল W1/M2। আশা করব ক্লিয়ার আছে। এবং এই পুরোটাই হচ্ছে মোলাল গাঢ়ত্ব বা মোলালিটির সমীকরণ। इतना ही जानना पड़ेगा रे, इतना ही जानना पड़ेगा रे भाई, इतना ही जानना पड़ेगा, इससे ज्यादा नहीं लगता। তার মানে দাদা আমি এখানে পরিষ্কার করে লিখতে পারি, এই যে ডেল টিবি আছে, কথা বলো কি এই সমানুপাতিক চিহ্নটাকে তুলবো না? তোল না, তুললে সমান চিহ্ন দিয়ে ধ্রুবক আসে, আছে ইন্টু এম আসে। দাদা এম আসে। দাদা এই ধ্রুবকটার এখানে কিছু অন্য নাম দাও না, সবাই তো কে ইউজ করছে। ভেরি গুড ভাই। কার 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 কেস হচ্ছে? এটা বেশ বয়লিং পয়েন্টের কেস হচ্ছে না? তাহলে একটা কে বি দিয়ে দিই। হ্যাঁ
এটাই হয়ে গেল মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। মোলাল গাঢ়ত্ব সম্পর্কে হচ্ছে, স্ফুটনাঙ্কের সম্পর্কে হচ্ছে, স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে, এই জন্য নাম হচ্ছে এই ধ্রুবকটার মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, বা এটাকে ইংরেজিতে বলা হয় ইবিউলিওস্কোপিক। নামটা বড্ড কঠিন, কিন্তু আর বানানটা আরো কঠিন, খুব কষ্ট করে মুখস্থ করেছি। IBULLIOSCOPIC, আর চেক করলাম কিন্তু ভুল হয়েছে কিনা, ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট যেটা রয়েছে এটাকেই বলা হয় মোলাল স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক, এটাকে আমরা কেবি দিয়ে লিখি। এখন দাদা তার মানে আমি এই ডেল টিবি ইকুয়াল টু কেবি ইনটু এম এর জায়গার মধ্যে পরিষ্কার ভাবে লিখতে পারি 1000 W2 ডিভাইডেড বাই W1 M2, একদম পরিষ্কার ভাবে লিখতে পারি। আরে এটাই স্ফুটনাঙ্কের সমীকরণ রে পাগলা, এটা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে, তোর সব অঙ্ক হয়ে যাবে। তুই যদি সেলফ ডাউট করিস আজকের ক্লাসে আমি তোকে অঙ্ক করে দেখাবো, এই একটা সমীকরণ দিয়ে সব অঙ্ক হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। শুধু পরবর্তীকালে গিয়ে কেবি বার করার একটা সমীকরণ শেখাবো, সেটা পরে শেখাবো, কিছুদিন পরে ব্যাচের মধ্যে শেখাবো। সেটা হয়ে গেছে। এখানে প্রত্যেকটা টার্ম তুই জানিস, প্রত্যেকটা কিছু জানিস। দাদা একটা কথা বলো, এটাকে আমি মোল করে লিখতে পারি, এটা কেন লিখতে পারবি না ভাই? তুই ডেল টিবি লেখ ইকুয়াল টু কেবি লেখ ইনটু 1000 লেখ, ওপরে N2 লেখ, নিচে W1 লেখ, কোনো ক্ষতি নেই। দাদা N2 কি করে W2/M2 করলি তো N2 চলে আসে রে, এটা তো মোল, আর দ্রাব বলে তো 2 বসিয়েছি। চল ক্লিয়ার। দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নের মান থেকে দ্রবণে দ্রবীভূত দ্রাবের আণবিক ভর নির্ণয়। আরে ভাই এইসব আর তোকে করতে হবে রে, এইসব আর তোকে করাতে হবে রে। কেবি ইনটু 1000 W2 ডিভাইডেড বাই W1 M2 আছে, তোকে বলেছে দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে। দেখ এই সমীকরণটা থেকে M2 তুই বার করতে পারবি না রে? হ্যাঁ রে, তাহলে কেবি ইনটু 1000 ইনটু W2 ডিভাইডেড বাই M2, তো এ পড়ে নিয়ে যা ডেল টিবি তলায় নামিয়ে দে। তাহলে ডেল টিবি ইনটু W1 বলে হ্যাঁ, জোরে জোরে বল জয় ধামাকা, কমেন্ট সেকশনে লেখ জয় ধামাকা, সব পারবি, সব পারবি তুই। নে এটাও শিখিয়ে দিলাম। এবার দাদা কি না, তোমার কথায় বিশ্বাস করছি না। কি কথায় বিশ্বাস করছিস না? আরে হঠাৎ করে যেই মেন্স কোথায় চলে এলো, হ্যাঁ তুই যা, তোমার কথায় বিশ্বাস করছি না। কি রে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কুছ দিখাও। আমি এটা দেখাতে চাইনি, হুট করে দেখে নিয়েছিস যখন দেখে নে। যেই মেন্স টেন্সে এমনি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে কোশ্চেন দেয়, এবং তার জন্য মেনলি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো শিখতে হয়। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কি করে বয়লিং পয়েন্ট দেখাতে হয় একটুখানি দেখে নে। দেখ ভাই এটাও তোকে একটু শিখিয়ে দিচ্ছি। पर दादा ये तो जॉइंट का बैच नहीं था, पैसा लेंगे, ज्यादा पैसा लेंगे কাল সে। যারা যারা ব্যাচে ভর্তি হয়ে গেছে তারা তো ঠিক আছে, কালকে থেকে ব্যাচের প্রাইস বেড়ে যাবে। কেন? এই যে দেখাবো, একদম ফ্রন্ট পেজের মধ্যে সাটিয়ে দেবো, যেই মেন্স এর কোশ্চেন করানো হচ্ছে, ব্যাচের প্রাইস ডবল ডিজিটে পৌঁছে গেছে। চল দেখ, খুব ভালো করে মন দিয়ে শোন ভাই। ধর আমি তোকে বললাম এই দিকে আছে ভেপার প্রেসার, আর এই দিকে আছে টেম্পারেচার। এইবার তুই ধর যেহেতু বয়েলিংটা এক এটিএম এর সঙ্গে রিলেট করে, মানে ভেপার প্রেসার যখন এক এটিএম এর সাথে সমান হয় তখন যেহেতু বয়েলিংটা শুরু হয়, তাই আমি এখানে একটা স্ট্যান্ডার্ড 1 এটিএম সেট করে রাখলাম। এবার ধর তুই একটা সলভেন্ট নিয়েছিস, সেই সলভেন্টটা ধর তুই এই টেম্পারেচারে নিয়েছিস, সলভেন্টের টেম্পারেচার এখন এখানে আছে, সেই সলভেন্টটার ভেপার প্রেসার এখন এখানে আছে। দাদা এটা কি বয়েলিং কি শুরু হয়েছে? আমি বললাম একদম হয়নি ভাই। বয়েলিং যদি শুরু হতো তাহলে ভেপার প্রেসারটা এখানে থাকতো, ভেপার প্রেসারটা এক এটিএম এর থেকে অনেক তলায় আছে, তাহলে এখনো পর্যন্ত বয়েলিং শুরু হয়নি। এবার তুই টেম্পারেচার বাড়া, কারণ বয়েলিং এ নিয়ে যেতে গেলে তো টেম্পারেচারকে বাড়াতে হবে, তো টেম্পারেচারকে বাড়া। যখন টেম্পারেচার বাড়ে ভেপার প্রেসার এক্সপোনেনশিয়ালি বাড়ে, তাহলে যত দাদা টেম্পারেচার বাড়ছে ভেপার প্রেসার বাড়ছে 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 বাড়তে 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 এই একটা টেম্পারেচার এমন আসবে, একটা টেম্পারেচার এমন আসবে যেই টেম্পারেচারে সলভেন্টের ভেপার প্রেসারটা এক এটিএম এ পৌঁছে যাবে। তার মানে দাদা ডিস টেম্পারেচার, এই ডিস টেম্পারেচার এটাই হচ্ছে টিবি, যেটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, এই বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। এটা আমি লিখে দিই, এটা হচ্ছে সলভেন্ট, একদম পরিষ্কার। এবার দাদা তুমি চিন্তা করো, তুমি তো এতদিন ধরে শেখালে, এতক্ষণ ধরে শেখালে,
যে যদি আমি এই পিওর সলভেন্টটার মধ্যে একটা অনুদ্বায়ী কঠিন অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত দ্রাব যোগ করে একটা দ্রবণ তৈরি করি, একটা লঘু দ্রবণ তৈরি করি, তাহলে তার বাষ্পচাপটা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কমে যাবে সেই একই টেম্পারেচারে। বলো হ্যাঁ, কারোর কোনো সমস্যা নেই। এই একই টেম্পারেচারে, এই টেম্পারেচারটাতে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যা ছিল, দ্রবণের বাষ্পচাপ তার থেকে কমে গেল। বলো হ্যাঁ, একদম হ্যাঁ। দাদা এবারেও যদি আমি টেম্পারেচার বাড়াই, তাহলে এই যে দ্রবণ যেটা রয়েছে, যে সলিউশন যেটা রয়েছে, যার বাষ্পচাপটা বিশুদ্ধ দ্রাবকের থেকে কম, সেই দ্রবণেরও বাষ্পচাপ আস্তে আস্তে বাড়বে, কারণ টেম্পারেচার বাড়লে বাষ্পচাপ বাড়বে স্বাভাবিকভাবে। বাড়ছে 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 বাড়ছে, এইটাও এক সময় গিয়ে 180 এ পৌঁছে গেল। দাদা একদম 180 এ পৌঁছে গেল, মানে এইটারও বয়েলিং শুরু হয়ে গেল, একদম শুরু হয়ে গেল। বাট টেম্পারেচার খেয়াল করো বাবু ভাইয়া, খেয়াল করো তো, এটা টিভি ছিল, এটা টিভি ড্যাশ। আরে দেখতে পাচ্ছিস তো রে, টিভির থেকে টিভি ড্যাশ বেশি কি কম? দাদা বেশি, কারণ ডান দিকে আছে, টেম্পারেচার ডান দিকে বাড়ছে। তার ফলে তুই পরিষ্কার করে বলতে পারিস টিভি ড্যাশ ইজ গ্রেটার দ্যান টিভি। বলো হ্যাঁ, একদম একদম একদম। তাহলে এই যে দ্বিতীয় লাইনটা আছে, এটা কার লাইন? সলিউশনের লাইন। তার মানে গ্রাফিক্যালি তুই প্রুফ করে দিতে পারলি যে বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের স্ফুটনাঙ্কের মানটা বেশি হয়। আরে জয় ধামাকা লেট, দাঁড়িয়ে আছি তো, চল এবার এটা সলভ কর। যেই মেন্সের কোশ্চেন 2023 সাল, বলছে বয়লিং পয়েন্ট অফ দ্য সলভেন্ট বার করতে হবে। কার? সলভেন্ট। সলভেন্ট কোনটা? দাদা এইটা সলভেন্ট, একদম। নিচে দেখ টেম্পারেচারের ভ্যালুগুলো সব লেখা রয়েছে। দাদা বয়লিং পয়েন্ট কোনটা? আমি বললাম যেখানে সলভেন্টের ভেপার প্রেসারের মানটা 1 atm এ পৌঁছে গেছে, দেখ এটাই তো সলভেন্ট, এটাই তো ভেপার প্রেসার উঠছে টেম্পারেচারের সঙ্গে। দাদা এই টেম্পারেচারটাতে মানে 82 ডিগ্রি সেলসিয়াসে 1 atm এ পৌঁছে গেছে ভেপার প্রেসারটা, অপেক্ষা কিসের করছিস? উত্তরটা কি হবে? বয়লিং পয়েন্ট অফ দ্য সলভেন্ট কত? 82 डिग्री सेल्सियस। ने गल्प शेष। इतना इजी होता है, और एक कॉन्सेप्ट जब सीख लेना तो बहुत इजी होता है। खूब हिंदी बोलছি। एडवेंचर एकेडमी सीबीएसई আসছে না? হ্যাঁ, প্রশান্ত ভাইয়াকে কি কম্পিটিশন দিতে হবে নাকি? চল দেখ এদিকে, হয়ে গেছে এইসব, হয়ে গেছে কমপ্লিট। এবার কি আছে? বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট আর ইভিলিওস্কোপিক কনস্ট্যান্ট। এটা তো করে দিলাম রে। বলছি একক মোলাল গাঢ়ত্ব হিসেবে, ভাই বইয়ের এটা আমি কেন তুলে নিয়েছি? যাই হোক, দেখ কি বলেছে দেখি একটু। একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন হলো কেবি। আমি না বইয়ের ভাষা কোনোদিন বুঝি না রে, সত্যি কথা বলছি। মানে তুই চিন্তা করে দেখবি, আমি তোকে ইচ্ছা করে বলছি না জিনিসটা, ছায়া প্রকাশনী বইগুলো দেখবি। আমি বই এখন নেই এখানে, দেখাচ্ছি পরে, তোকে দেখাতাম। বইয়ের মধ্যে যে অঙ্কগুলো করা আছে না, সেই অঙ্কগুলো স্বাভাবিক সুস্থ মানুষ বোঝে না। অঙ্কগুলো ভালো, সলিউশন গুলো এত বাজে চিন্তা করতে পারবি না। বইটা কিন্তু ওভারঅল খুব ভালো, খুব ভালো বই। ছায়া প্রকাশনীর বই কিন্তু 12 লেভেলের টপ নচ বই। এবং আমি তোকে বলছি, ওরা যা বই লিখেছে, সিবিএসসি আইএসসি ছেলেমেয়েরা ওই বইয়ের সামনে ধারে কাছে টিকবে না। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে ওই বইটা খুব ভালো বই, কিন্তু ম্যাথসের সলিউশন গুলো দ্রবণ চ্যাপ্টারের, মানে এখন যেটা লিকুইড স্টেট চ্যাপ্টারের, মানে একটু বিচ্ছিরি ধরনের, মানে সহজ ভাবে করা নেই, একদম সে ঘুরিয়ে ফিরিয়ে কঠিন, একদম এদিক থেকে কাঁচি চালানো ওদিক থেকে কাঁচি চালানো, এমনি করে তৈরি। যাই হোক, তবে ওগুলোকে তোকে সহজভাবে শিখিয়ে দেবো আমি, কোনো চাপ নেই। আমাদের ব্যাচের মধ্যে প্রচুর অঙ্ক হবে, প্রচুর প্রচুর প্রবলেম প্র্যাকটিস হবে। এবং যারা যারা বই কিনিস নি এখনো, তারা ওই বই কিনতেই পারিস। আমি কিন্তু খারাপ বলছি না বইটাকে, আবার ভাবিস না বইটা কিনতে বারণ করছি, বা যারা কিনে ফেলেছিস তারা খুব দুঃখ প্রকাশ করবি, তা নয়। আমি শুধু এটাই বললাম যে ম্যাথামেটিক্সের যে সলিউশনস গুলো আছে, অঙ্কের যে এক্সাম্পলের যে সলিউশনস গুলো আছে, সেগুলোকে নিজের ভাষা করার চেষ্টা করিস, ঠিক আছে? মানে ওইটা দেখে ডিপ্রেসড হয়ে যাস না যে আমি তো কিছুই পাচ্ছি না। ওই জায়গাগুলো একটুখানি এড়িয়ে চলবি, ওই সলিউশন গুলো একটু কঠিন করে দেওয়া আছে। দেখ দাদা এইটা কি আছে, আমি বললাম ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম আছে। দাদা কেবির ডেফিনেশন চেয়েছে, তো কেবি ইকুয়াল টু ডেল টিবি ডিভাইডেড বাই এম আছে, একদম পরিষ্কার। দাদা বলেছে একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট। একক মোলাল গাঢ়ত্ব মানে তলারটাকে 1 করে দিয়েছে, এটাই তো মোলাল গাঢ়ত্ব, মানে মোলালিটি। তো সেটাকে 1 করে দিলে কি হয়? ডেল টিবি ডিভাইডেড বাই 1 থেকে যায়। তার মানে দাদা কেবি ইকুয়াল টু ডেল টিবি চলে আসছে যখন একক মোলাল গাঢ়ত্বের কথা আসছে। আমি বললাম একদম। তাহলে একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো, এই দেখ, একক মোলাল গাঢ়ত্ব বিশিষ্ট দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো কেবি।
সেটাই তো লেখা রয়েছে রে, এটাই তো লেখা রয়েছে রে, একদম পরিষ্কার। চলো, হয়েছে। তার মানে দাদা আমাদের এখান থেকে যা যা জানার দরকার ছিল আমরা সমস্ত কিছু জেনে নিয়েছি, যা যা শেখার দরকার ছিল আমরা সমস্ত কিছু শিখে নিয়েছি। আমি তোকে শুধু একটু বলবো, তুই নিজে এবার একটু ক্যালকুলেট করতো যে কেবির ইউনিটটা কি হবে, নিজে ক্যালকুলেট করবি। হ্যাঁ, এবার আমি তোকে একটু মোলালিটির ইউনিটটা আগে দেখিয়ে দিই, আমি নিজেও তোকে একটু শিখিয়ে দিচ্ছি, এগুলো আসে পরীক্ষা। এই যে মোলালিটি বিষয়টা আমি তোকে কি বললাম, এম এর মানটা তোকে আমি কি বললাম, যত মোল দ্রাব থাকে 1 কেজি সলভেন্টে মানে দ্রাবকে, তার মানে দাদা ওপরের ইউনিটটা মোল হবে, দ্রাবের জন্য মোল হবে, আর নিচে সলভেন্টের জন্য একটা মাস হবে, কত মাস, কেজি। তার মানে দাদা মোলালিটির যে এককটা বেরোচ্ছে সেটা মোল পার কেজি বেরোচ্ছে, আমি বললাম একদম মোল পার কেজি বেরোচ্ছে। তাহলে এবার তুই চিন্তা করে দেখ তো, আমাকে যদি বলে কেবি ইউনিট বার করতে, তো কেবি ইকুয়াল টু কি, কেবি ইকুয়াল টু দাদা বেরোচ্ছে ডেল টিবি বাই এম। তো ডেল টিবি আছে ডিভাইডেড বাই এম আছে, ডেল টিবি মানে দাদা একটা কেলভিনের টেম্পারেচার, কারণ ওটা স্ফুটনাঙ্ক, তো স্ফুটনাঙ্ক টেম্পারেচারই হবে মানে কেলভিন, আর নিচে মোল পার কেজি হয়েছে। তার মানে কেজি ওপরে উঠলো কেলভিন, কেজি ডিভাইডেড বাই মোল, তাহলে হয়ে গেল কেলভিন কেজি মোল ইনভার্স। গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ, গল্প শেষ। কেলভিন কেজি মোল ইনভার্স হয়েছে। এবার চলো আমাদের একটুখানি অঙ্ক টঙ্ক শুরু করা যাক, সবকিছু আমরা শিখে ফেলেছি যখন। খেয়াল রাখ, এই যে প্রত্যেকটা অঙ্ক আছে দেখ, এখানে সব কেবি ফেবির ভ্যালু সব দেওয়া রয়েছে। এই অঙ্কগুলো করার একটা ছোট্ট টেকনিক আছে ভাই, ওই জন্যই তোকে আমি বারবার করে বলছি, যখন বইগুলো দেখবি বইয়ের সলিউশন না দেখে নিজে করার চেষ্টা করবি, তুই সব অঙ্ক পারবি। শুধু অঙ্কের টেকনিক যেটা শেখাচ্ছি সেটা শিখে নে। শুনে রাখ, তার আগে তোকে এই অঙ্কগুলো করার আগে একটা দরকারি ঘোষণা করে দিই। যারা যারা এখনো পর্যন্ত আমাদের, আর একটু শুনে নে ভাই, যারা যারা এখনো পর্যন্ত আমার ক্লাস 12 এর ধামাকা এলিট ব্যাচের মধ্যে ভর্তি হসনি বা জানিস না ব্যাচের সম্পর্কে, তাদেরকে বলছি আমাদের দুখানা ব্যাচ আছে। একটা হচ্ছে শুধুমাত্র সেমিস্টার 3 এর ব্যাচ, যেটা 699 প্রাইস আছে। একটা হচ্ছে সেমিস্টার 3 আর 4 মিলিয়ে, যেটার প্রাইস হচ্ছে 1199, 1199 টাকা। যখন তুই পেমেন্ট করতে যাবি, অনেকে একটুখানি ভাবছে যে দাদা পেমেন্ট করতে গিয়ে অন্য প্রাইস দেখছে, না অন্য প্রাইস কিছু না, অ্যাপের পেমেন্টের ফিসের জন্য এটা 20 টাকা গেটওয়ে ফিস নেয়, সেই জন্য এইটা সম্ভবত 719 দেখাচ্ছে, আর এইটা সম্ভবত হচ্ছে তোর 1219 টাকা দেখাচ্ছে, ব্যাস আর কিছু না। 20 টাকা করে একটা গেটওয়ে ফিস নেয় ওরা, 20 টাকার গেটওয়ে ফিস সমস্ত অ্যাপের মধ্যে নেয়, ফ্লিপকার্টের 35 টাকা মনে নেয়, কোচিয়াটা যাই হোক। এইটা ফিস দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটাই ফিস, 20 টাকা অ্যাপের পেমেন্ট গেটওয়েতে চার্জ নিচ্ছে। সেই জন্য তুই যে কোনো একটার মধ্যে চাইলে ভর্তি হয়ে যেতে পারিস। নিচে সমস্ত কিছু দেখবি লিঙ্ক প্রোভাইড করা আছে, আমাদের ব্যাচ যেটা লঞ্চ হয়েছিল তার ভিডিও দেওয়া আছে, আমাদের ব্যাচের মধ্যে যে ডেমো ক্লাসগুলো হচ্ছে তার লিঙ্ক নিচে দেওয়া আছে, পুরো গেম প্ল্যান, পুরো সারা বছরের প্ল্যান কি হবে, কিভাবে ক্লাস হবে, সমস্ত কিছু নিচে দেওয়া আছে, রুটিনের ভিডিও নিচে দেওয়া আছে। পিন কমেন্টটা চেক করবে এবং ক্লাস শেষ করার পরে গিয়ে তোমরা চাইলে ভর্তি হতেই পারো, ঠিক আছে? চলো এবার এগুলো দেখা যাক দাদা। আমি বললাম প্রথম প্রশ্নটা কি আছে বল। প্রথম প্রশ্নটা বলে দিয়েছে 40 গ্রাম বেঞ্জিনে, আচ্ছা 40 গ্রাম বেঞ্জিনে, খুব মন দিয়ে কিন্তু শোন, একটা করে ইনফরমেশন আমি লিখছি। দাদা বলে দিয়েছে 40 গ্রাম বেঞ্জিনে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত আছে। এখন তোকে বুঝতে হবে কোনটা দ্রাবক আর কোনটা দ্রাব। একটা ছোট্ট টেকনিক শেখাই, যেটা দ্রাবক হবে, যেটা সলভেন্ট হবে, তার পরিমাণটা বেশি থাকবে, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে। যেটা সলভেন্ট হবে তার পরিমাণটা সবসময় বেশি থাকবে। তাহলে দাদা কার পরিমাণ বেশি আছে, আমি বলবো বেঞ্জিনের পরিমাণ বেশি আছে, তাহলে বেঞ্জিনটা হচ্ছে আমার সলভেন্ট, তাহলে বেঞ্জিনের ক্ষেত্রে যেটা ভর দেওয়া আছে সেটাই আমার দ্রাবকের ভর, আর দ্রাবকের ভর হচ্ছে আমার দাদা W1, তাহলে W1 বেরিয়ে গেল 40 গ্রাম, একদম পরিষ্কার। দাদা দ্বিতীয় যেটা দেওয়া আছে সালফার, সেটা হচ্ছে আমার দ্রাব, আর দ্রাবের ক্ষেত্রে যেটা ভর আছে সেটা হচ্ছে W2 হচ্ছে 3.24 গ্রাম, একদম পরিষ্কার। বলছে দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের তুলনায় এত কেলভিন বেশি হয়। দাদা বিশুদ্ধ কেলভিনের মানে বিশুদ্ধ দ্রাবকের, এই বিশুদ্ধ বেঞ্জিনের মানে বিশুদ্ধ দ্রাবকের, তার তুলনায় এত কেলভিন বেশি হয়, মানে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা ডিরেক্টলি ডেল টিবির ভ্যালু দিয়ে দিয়েছে। আমি বললাম একদম, মানে তুমি চিন্তা করে দেখো এটা কি দিল, বিশুদ্ধ দ্রাবকের একটা স্ফুটনাঙ্ক ছিল,
বলেছে যখন তার মধ্যে দ্রবীভূত করা হবে তখন সেই দ্রবণটা যেটা তৈরি হবে, এটা উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ দ্রাবকের তুলনায় কতটা বেশি? না 0.81 কেলভিন বেশি। মানে এটা যা ছিল তার থেকে 0.81 কেলভিন বেশি হলে এটা হয়। তাহলে 0.81 কেলভিনটা কি? এই দুজনের স্ফুটনাঙ্কের পার্থক্য। বিশুদ্ধ দ্রাবকের সঙ্গে 0.81 যোগ করলে তবে দ্রবণে পৌঁছায়। তার মানে দ্রবণ মাইনাস দ্রাবক করলে 0.81 হয়। তার মানে এই 0.81টাই হচ্ছে ডেল টিবির মান, মানে টিবি ড্যাশ মাইনাস টিবির মান। বল একদম ক্লিয়ার। অনেক সময় বদমাইশি করে বোর্ড বা কোনো বইতে এটা কেলভিনের পরিবর্তে ডিগ্রি সেলসিয়াস লেখা থাকে, তুই তখন কি করিস? ওই ডিগ্রি সেলসিয়াসটাকে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হোস বোকার মতো। ভাই তোকে যদি কখনো কোনো টেম্পারেচারের ডিফারেন্স দেওয়া থাকে, ডেল টিবি মানে কি? টিবি ড্যাশ মাইনাস টিবি, দিস ইজ দ্য ডিফারেন্স অফ টেম্পারেচারস। টেম্পারেচারের ডিফারেন্স কেলভিনেও যা হয় সেলসিয়াসেও তাই হয়। ক্লাস 10-এ গ্যাসের আচরণে পড়েছিস। তার মানে এখানে যদি ডিগ্রি সেলসিয়াসও দেওয়া থাকতো 0.81 ডিগ্রি সেলসিয়াস, আমরা এটাকে ডিরেক্ট লিখতাম 0.81 কেলভিন, কিচ্ছু চেঞ্জ করতে হতো না, কারণ এইটা একটা টেম্পারেচারের ডিফারেন্স। হ্যাঁ, যদি ইন্ডিভিজুয়াল টেম্পারেচার গুলো দেওয়া থাকতো তখন আমি কেলভিন আলাদা করে নিয়ে যেতাম। এটা যারা যারা এখনো পর্যন্ত বোঝেনি আমি তাদের জন্য এটা করে দিচ্ছি। ধরো আমি বললাম 0 ডিগ্রি সেলসিয়াস আর 100 ডিগ্রি সেলসিয়াস, বলো এদের মধ্যে ডিফারেন্স কত? দাদা 100 ডিফারেন্স, 100 মাইনাস 0। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 273 কেলভিন। আর 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 373 কেলভিন। দাদা ডিফারেন্স কত? এবার ডিফারেন্স হচ্ছে 100 কেলভিন। তাহলে কি বুঝলি রে? কি বুঝলি? যে এই দুটোর মধ্যেও ডিফারেন্স, যা এই দুটোর মধ্যেও ডিফারেন্স তাই, মানে সেলসিয়াস স্কেলের এক ঘর কেলভিন স্কেলের এক ঘরের সাথে সমান। মানে সেলসিয়াস স্কেলে যা ডিফারেন্স হয় কেলভিন স্কেলের তাই ডিফারেন্স হয়। বলে একদম এবার ক্লিয়ার আছে? একদম ক্লিয়ার আছে। এবার দাদা আর কি কি দিয়ে দিয়েছে? আমি বললাম কেবির মান দিয়ে দিয়েছে বেনজিনের ক্ষেত্রে, তো কেবির মান দিয়ে দিয়েছে 2.53 কেলভিন কেজি মোল ইনভার্স, খুব পরিষ্কার কথা। তবে সালফারের সংকেতটা বার করতে বলেছে। দাদা সালফারের সংকেত কি? মানে সালফার না কখনো কখনো, এই যে তোকে বলে দিয়েছেন এত গ্রাম সালফার দ্রবীভূত করেছে, সালফার বিভিন্ন রূপে থাকতে পারে ভাই। সালফার তোরা জানিস না হয়তো, ইনঅর্গানিক সাবস্টেন্স গুলোর মধ্যে সালফার আর ফসফরাস ক্যাটিনেশন প্রপার্টি দেখায়। তোরা যখন এই ক্লাস 12 এর পি ব্লক পড়বি তখনই দেখতে পাবি যে ফসফরাস P4 রূপে অবস্থান করে আর সালফার S8 রূপে অবস্থান করে। তো যাই হোক, তোকে বলেছে এই সালফার যেটা মেশানো হয়েছে তার সংকেত নির্ণয় করো, মানে এস এর তলায় কত লেখা রয়েছে। যেখানে তোকে একটা সালফারের পারমাণবিক ভর দিয়ে দিয়েছে 32। তোকে বলেছে যে সালফারটা এখানে মেশানো হয়েছিল, যেটা দ্রবীভূত করানো হয়েছিল, তার সংকেতটা কত ছিল, মানে এর তলায় কত ছিল। তার মানে তোকে এই পুরোটার মোলার ভরটা বার করতে হবে। পুরোটার মোলার ভরটা বার করার পরেই আমরা দেখতে পারবো যে সেটা পারমাণবিক ভরের কত গুণ হচ্ছে, সেই বুঝেই আমি এই নিচের সংখ্যাটাকে বার করতে পারবো। তার মানে দাদা সমস্ত কিছু বাদ দিয়ে আগে যে দ্রাবটা আমাকে দিয়ে দিয়েছে সেই দ্রাবটার মোলার ভরটা বার করবো। আমি বললাম একদম, তাহলে মোলার ভরটা বার করা যাক। তাহলে দাদা কি ফর্মুলা হবে? আমি বলছি তোকে আমি কি শিখিয়েছিলাম যে এই সমস্ত অঙ্কের মধ্যে একটাই ফর্মুলা কাজে লাগে, আর সেটা কি না ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। দাদা এমটা কি এখানে বলা আছে? না, ডিরেক্টলি এম বসানোর কোনো প্রয়োজন নেই, এটাকে ভেঙে নে। তাহলে দাদা এমটাকে ভাঙলে কি পাওয়া যাবে? না পাওয়া যাবে 1000 W2 ডিভাইডেড বাই W1 M2। তুই আমার সাথে একদম সহমত? এবার ভ্যালু গুলো বসা। দাদা ডেল টিবির ভ্যালু 0.81 কেলভিন, তো বসিয়ে দাও 0.81 কেলভিন। দাদা কেবির ভ্যালু দেওয়া আছে 2.53, তো 2.53 কেলভিন কেজি মোল ইনভার্স। দাদা 1000 আছে, তো 1000 বসাই। W2 এর ভ্যালু কত দেওয়া আছে? 3.24 গ্রাম, তো বসিয়ে দি 3.24 গ্রাম। নিচে W1 আছে 40 গ্রাম দেওয়া রয়েছে, তো বসিয়ে দি 40 গ্রাম। আর M2 টা আমাকে বার করতে হবে। একদম একদম একদম। দাদা চিন্তা করে দেখবে? কি দেখবো বল? দেখলে দেখতে পাবো, একটু পয়েন্ট গুলো যদি তুলে দিই, 0.81 আছে, তো 0.81 এর এই পয়েন্টটা তুললে তলায় 100 আসে। 2.53 পয়েন্টটা তুললে তলায় 100 আসে।
এখানে 3.24 এর পয়েন্টটা তুললেও তলায় 100 আসে। ওকে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। চিন্তা করে দেখ, হ্যাঁ, খুব ভালো করে মন দিয়ে চিন্তা করবি। এই একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, পুরো হাজারের গল্প শেষ। দাদা যদি 4 দিয়ে কাটি তো 4 আসতে 32 হয়, 4 একে 4 হয়, বলো 81 হয়। দাদা 81 ওদিকে চলে এসছে, আমি দেখতে পাচ্ছি এই 81 দিয়ে এই 81 উড়ে চলে যাবে। আমি বললাম একদম চলে যাবে ভাই। তার মানে দাদা এদিকে দেখো 100 দিয়ে 100 উড়ে চলে যাবে। আমি বললাম একদম চলে যাবে। তাহলে এদিকে সবার গল্প শেষ। তো M2 এদিকে নিয়ে চলে আয়। তাহলে দাদা M2 ইকুয়াল টু চলে আসছে, এখানে দেখো 253 আছে, তো 253। ভাই একক ফেকক গুলো সব কেটে যাচ্ছে, তোর এখানে কেলভিন ছিল, কেলভিন দিয়ে কেলভিন গেল। দাদা চিন্তা করে দেখো, এখানে গ্রাম ছিল, হাজার আছে, কেজিতে চলে গেছে, গ্রাম গ্রাম চলে গেছে, সব কেজি চলে এসছে, একদম ভাই সব গল্প শেষ হয়ে গেছে। ঠিক আছে, সবকিছু হয়ে গেছে। M2 ভ্যালু চলে এসছে 253 গ্রাম পার মোল। এই পুরো সমীকরণটা যখন তুই করবি, এখানে অটোমেটিক্যালি যেহেতু হাজারটা বসানো রয়েছে, অটোমেটিক্যালি কেজিটা গ্রামে কনভার্ট হয়ে যাবে, সেই সব নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তার মানে দাদা M2 ইকুয়াল টু 253 গ্রাম পার মোল আছে, বললাম একদম। আমার একটা সালফারের পারমাণবিক ভর দেওয়া ছিল 32, আমি বললাম একদম। দাদা টোটাল বেরোচ্ছে 253। যে সালফারটাকে ফেলা হয়েছিল, যে সালফারটা আমি SN রূপে লিখেছিলাম, যেটাকে দ্রাব রূপে ব্যবহার করা হয়েছিল, তার টোটাল আণবিক ভরটা, টোটাল মোলার ভরটা বেরোচ্ছে 253। আমি বললাম একদম। একটা সালফার যখন আমি নিতাম তার পারমাণবিক ভর ছিল 32, আমি বললাম একদম। তাহলে এন এর ভ্যালু কত হবে, কি করে বার করবো? এন এর ভ্যালু হচ্ছে যে টোটাল 253 বেরোলো ডিভাইডেড বাই জাস্ট পারমাণবিক ভর, মানে 32। শেষ। এবার এইটা ভাগ করলে কত বেরোচ্ছে, আমি ভাই এখন ভাগ করবো না, সময় নষ্ট হবে না। আমি একটু ক্যালকুলেটারে করে দিই। তুই কত থেকে চলে 253 ডিভাইডেড বাই 32, ওই 7.90 তার লেখা যায় না, মানে নিয়ার ইকুয়াল টু 8। তার মানে সালফারটা কি রূপে আছে বল, S8 রূপে আছে। সোজা সোজা সোজা, কোনো হাবজি গুবজি কিছু নেই। এটা তোকে আমি কঠিন অঙ্ক করিয়েছি ভাই, করানোর পরে বলছি এটা কিন্তু সোজা অঙ্ক নয়। আমি কিন্তু বইয়ের একদম প্রথম অঙ্ক তুলে তোকে দিয়ে দিইনি, এটা কিন্তু বইয়ের মিডিল থেকে দেওয়া। এটা কিন্তু পরীক্ষাতে যেটা বারবার আসে সেটা করালাম, এবং পরীক্ষাতে কিন্তু সোজা অঙ্ক খুব একটা দেয় না, একদম লালু হুলু অঙ্ক, পাতি পাতি অঙ্ক দেয় না। দেখ আমি এখানে লিখে দিয়েছি, মক টেস্টে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তার ফলে স্বাভাবিকভাবে এই অঙ্কটা কঠিন অঙ্ক, এবং তুই কঠিন অঙ্ক করে যখন বুঝতে পারছিস তুই পারছিস, তাহলে তুই সোজা অঙ্কগুলো এমনি উড়িয়ে দিবি। হয়েছে, চল নেক্সট অঙ্ক করা যাক। চলো দেখা যাক, এবার বলে দিয়েছে। আচ্ছা 100 গ্রাম, 3 গ্রাম। আচ্ছা একটা কথা বলি, প্রথমে অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলি। এই অঙ্কটা তুই একটু আগে যে অঙ্কটা করলি তার থেকে সোজা। তোর হিসাব মতো বলা উচিত ছিল দাদা এটা আগে দিতে পারতে। এখন প্রথমে একটু কঠিনটা করে নেওয়া যাক, তারপর একটু সোজাগুলো করবি। চল, বলেছে 100 গ্রাম CCl4 এ 3 গ্রাম দ্রাব দ্রবীভূত করলে, স্বাভাবিকভাবে দাদা এটা 100 গ্রাম আছে, তার মানে পরিমাণ বেশি, মানে এটাই দ্রাবক। 3 গ্রাম দ্রাব বলেই দিয়েছে, দেখ দ্রাব বলেই দিয়েছে। দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন বিশুদ্ধ CCl4 এর তুলনায় এত কেলভিন বেশি হয়, মানে ডিরেক্টলি স্ফুটনাঙ্কের উন্নয়নেরই ভ্যালুটা দিয়ে দিয়েছে, মানে ডেল টিবির ভ্যালুটাই দাদা দিয়ে দিয়েছে। এইটা এবার আমাদের কাছে বাচ্চা হয়ে গেছে। আমি বললাম এই জন্যই প্রথমে কঠিন অঙ্ক করাতে হয়। তাহলে দ্রাবের আপেক্ষিক আণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর আর M2 বার করতে বলেছে, কেবি দিয়ে দিয়েছে। এটা পেরে যাবি তোর, এটা মক টেস্টের প্রশ্নে কিছুই না, তুলে তুলে ভ্যালু বসিয়ে দিবে। দেখ এবার আর কিন্তু তুই অত বোকা নয়। 0.60 কেলভিন বসা, ইকুয়াল টু কেবির ভ্যালু বসা 5.03 কেলভিন কেজি মোল ইনভার্স ইনটু 1000 বসা, 1000 বসিয়ে W2 কত আছে, W2 আছে 3 গ্রাম, আর নিচে কত আছে দাদা W1 মানে 100, আর M2 টা আমাকে বার করতে হবে। নে করে বল, পেরে যাবি তো, পেরে যাবি। চলো আচ্ছা, মোটামুটি আমাদের এই আরেকটা যেই মেনের অঙ্ক দেখে ফেললাম। হ্যাঁ মোটামুটি আমাদের ইয়ে হয়ে গেছে, স্ফুটনাঙ্ক থেকে যা যা অঙ্ক মোটো করানো দরকার ছিল এখন আপাতত এই ক্লাসটার মধ্যে সেগুলো হয়ে গেছে, মানে একটা রিদমের প্র্যাকটিসের যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। এবার একটা আগের দিন বাষ্পচাপ থেকে কোনো অঙ্ক করানো হয়নি, এই জন্য একটা অঙ্ক আমি এখানে দিয়েছি। এই অঙ্কটা খেয়াল রাখবি, এই অঙ্কটা আমি আজকে করাবো না, আমি তোকে অঙ্কটা জাস্ট একটু দেখাচ্ছি, আর দেখানোর জন্য জাস্ট এনেছি। অঙ্কটা ভীষণ সোজা অঙ্ক, আর এটা যখন নেক্সট দিন বা যখন আমরা প্রবলেম প্র্যাকটিস করবো তখনই অঙ্কটা করাবো। আগের দিন দেখবি আমি তোকে একটা কোয়েশ্চেন বলেছিলাম, যেখানে আমি তোকে বলেছিলাম একটা কেস বলেছিলাম, যেখানে বলেছিলাম অতি লঘু দ্রবণের কথা, এবং আমি তোকে বলেছিলাম ওই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। সেইটা দেখানোর জন্য আমি জাস্ট তোকে এই অঙ্কটা আজকে এনে দিয়েছি। এই অঙ্কটার মধ্যে তুই খেয়াল করে দেখ,
তোকে বলেছে নির্দিষ্ট উষ্ণতায় 72 গ্রাম জল এবং 20 গ্রাম দ্রাব দ্বারা উৎপন্ন দ্রবণের বাষ্পচাপ এত। এই পর্যন্ত সব ঠিক ছিল। তারপরে বলেছে দ্রবণটিতে একই উষ্ণতায় আরো 18 গ্রাম জল মেশালে, মানে আরো দ্রাবক যোগ করা হচ্ছে। বলেছিলাম গ্লুকন ডি আছে, আরো জল মিশিয়ে দে, তাহলে আর খাওয়ার মতো থাকবে না, তাহলে ওটা অতি লঘু দ্রবণ হয়ে গেল। এইটা হচ্ছে সেই অতি লঘু দ্রবণের অঙ্ক। এবং এখানে তোকে কোন সমীকরণের কোন কেসটা ব্যবহার করতে হবে সেটাও আগের দিন শিখিয়ে দিয়েছি। খেয়াল রাখ, এইসব অঙ্ক যখন প্র্যাকটিস করাবো না রে ব্যাচের মধ্যে, ধোঁয়া উঠবে, ধোঁয়া ধোঁয়া লাগিয়ে পড়বো রে। এগুলো তো সবাই আমরা ওয়ার্ম আপ করছি। যখন অর্গানিক কেমিস্ট্রি শুরু করবো, তোরা যারা যারা 11-এ পড়েছিস আমার কাছে অর্গানিক, তারা জানিস অর্গানিক কেমিস্ট্রি আমরা কোন এক্সটেন্টে নিয়ে যাই। তখন অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন লেখার যে ট্রিক শেখাবো রে, আর যা ফ্লো চার্ট তোকে শিখিয়ে দেবো স্টেপ আপ স্টেপ ডাউন রিয়াকশনের, দেখবি ধ্যার ধ্যার অর্গানিক নামছে। ম্যাজিক হবে রে, ম্যাজিক হবে। একটা যেই মেনের কোশ্চেন 2019 সালে বলেছে 1 গ্রাম নন ভোলাটাইল সলিউট, এটা ইংরাজিতে লেখা আছে ভাই, আমি আশা করবো তোর ইংরেজি পারিস। আমি খুব বাজে ইংরেজি পারি, আমি আগেই বলে দিচ্ছি, আমি খুব একটা ভালো পারি না। মানে এইচএসে কিভাবে 97 পেয়েছিলাম ইংরেজিতে আমি জানি না। এইচএসে নাম্বার পাওয়া সোজা, মাধ্যমিকের নাম্বারটাই কিন্তু আসল। খেয়াল রাখবি ইংরেজি, মাধ্যমিকের ইংরেজি কঠিন, এইচএসে সোজা। তোরা যারা যারা এইচএস দিতে চলেছিস তাদেরকে বলছি, যদি আমি ওল্ড সিস্টেমে পড়েছি, তোরা এখন নতুন সিস্টেমে পড়ছিস, তোদের ইংরেজির ব্যাপারে আমার খুব একটা ধারণা নেই। বাট তাও বলছি, আমার মনে হয়েছিল নিজে থেকে ইংরেজি লেখা ওই টেক্সট থেকে লেখার থেকে সোজা। এবং আরেকটা বিষয়, মাধ্যমিক লেভেলে না 3খানা রাইটিং আসতো, আর ওই কি সব মানে ফানে খুঁজে লিখতে হতো, ওইসব আমি শেষ হয়ে গেছিলাম। আমি মাধ্যমিক 80 পেয়েছিলাম ইংরেজিতে, এইচএসে 97 পেয়েছিলাম। 97 পেয়েছিলাম, 17 নাম্বার বাড়িয়ে। চিন্তা করে দেখ, কিন্তু আমি ইংরেজি খুব একটা ভালো পারি না ভাই, ওই একটু আধটু পারি। দেখ বলেছে 1 গ্রাম অফ নন ভোলাটাইল সলিউট, মানে স্বাভাবিকভাবে যেমনি আমাদের কন্ডিশন আছে সেই অনুযায়ী একটা দ্রাব যোগ করা হয়েছে। কোথায় ডিজলভ করা হয়েছে? ইজ ডিজলভ ইন 100 গ্রাম অফ ডিফারেন্ট সলভেন্টস। এই জায়গাটাই কিন্তু যেই মেন্সে খেলেছে। তার মানে দাদা এখানে দুটো ডিফারেন্ট সলভেন্টের মধ্যে অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে সলভেন্ট নাম্বার 1 আর একটা হচ্ছে সলভেন্ট নাম্বার 2। আমি শুধু একটা কথা দেখতে পাচ্ছি, দুটো সলভেন্টেরই মাসটা হচ্ছে 100 গ্রাম। মানে সলভেন্ট আলাদা হতে পারে, সলভেন্টের ভরটা কিন্তু সেম দিয়ে দিয়েছে একদম। এবং আমি দেখতে পাচ্ছি 1 গ্রাম অফ নন ভোলাটাইল সলিউট আছে, ওই একটাই সলিউট দুটো জায়গার মধ্যে দুবার অ্যাড করা হচ্ছে। মানে সলিউটটা কিন্তু সেম আছে দাদা, সলিউটটা কিন্তু সেম আছে, আর সলিউটের যে ভরটা সেটাও কিন্তু সেম আছে। মানে আমি তোকে এইটুকু বলতে পারি, যদি ভর সেম থাকে, যদি সলিউট সেম থাকে, তাহলে সলিউটের মোলটাও দুটো জায়গাতে সেম আছে। তুই আমার সাথে একদম একমত হবি, সহমত হবি। আর দাদা সলভেন্টের ভরটাও দুটো জায়গার মধ্যে একদম সেম আছে। আমি বললাম হ্যাঁ ভাই একদম সেম আছে। এবার তোকে কি প্রশ্ন করেছে? বলেছে এই যে দুখানা সলভেন্ট আছে তাদের ইভিলিওস্কোপিক কনস্ট্যান্টের রেশিও গুলো দিয়ে দিয়েছে 1:5। আচ্ছা, তার মানে কেবি অফ এ ইজ টু কেবি অফ বি, এটা দিয়ে দিয়েছে 1:5। বল একদম ক্লিয়ার। নাও তোকে ক্যালকুলেট করতে বলেছে প্রথমটার ক্ষেত্রে বয়লিং পয়েন্টের এলিভেশন ডিভাইডেড বাই দ্বিতীয়টার ক্ষেত্রে বয়লিং পয়েন্টের এলিভেশন, মানে এদের একটা রেশিও তোকে ক্যালকুলেট করতে বলেছে। এখন দাদা চিন্তা করে দেখো একটুখানি মন দিয়ে, এই যে তুমি লিখতে ডেল টিবি ইকুয়াল টু কেবি ইনটু 1000 W2 ডিভাইডেড বাই W1 M2, আমি বললাম হ্যাঁ লিখতাম। এই পুরো সমীকরণটা কিসের উপরে নির্ভর করতো গো? আমি বললাম এই তো W2 বাই M2 আছে, মানেই তো দ্রাবের মোল আছে রে, মানে N2 রয়েছে আর নিচে W1 রয়েছে। W1 মানে কি? মাস অফ সলভেন্ট। মানে কেবলমাত্র সলভেন্টের মাসের উপরে নির্ভর করতো, ধর প্রকৃতির উপরে করতো কি? আমি বললাম না, সলভেন্ট জল হতে পারে, অ্যালকোহল হতে পারে, বেনজিন হতে পারে, নর্দমার জল হতে পারে, নর্দমার জল হবে না, যাই হোক তার শুধুমাত্র মাসটা ম্যাটার করবে। মাসটা সমান হলেই কলিগেটিভ প্রপার্টি সেম রেজাল্ট দেবে। দাদা এখানে তো তাই করেছে গো, সলভেন্ট গুলো তো সেম দেয়নি, আলাদা দিয়েছে, কিন্তু তাদের মাসটা সেম দিয়েছে, মানে কোনো ফারাক পড়বে না, একই রেজাল্ট পাওয়া যাবে। কখন একই রেজাল্ট পাওয়া যাবে? যখন দ্রাবটা সেম মোল অ্যাড করা হবে। দাদা তাই তো করা হয়েছে গো। এখানে দেখো দুটোর ক্ষেত্রে চিন্তা করে দেখ, দুটোর ক্ষেত্রে ডাব্লুটাও সেম আছে, আর যে দ্রাবটা যোগ করা হয়েছে দ্রাবটাও সেম এবং দ্রাবের মোলটাও সেম। তার মানে দাদা দ্রাবটাও সেম, দ্রাবের মোলটাও সেম।
আর এটাও সেম। তার মানে আমি এইটুকু বলতে পারি এই দুটোর ক্ষেত্রেই যে দুখানা সলিউশন ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তৈরি হবে, দুটোর মোলালিটিটা তো সেমই হবে গো দাদা। মোলালিটিটার মধ্যে কেবলমাত্র দ্রাবের মোল ম্যাটার করে, যে দ্রাবের মোল দুটো ক্ষেত্রেই সমান, আর দ্রাবকের জাস্ট ভরটা ম্যাটার করে, দ্রাবকের প্রকৃতি ম্যাটার করে না। তার মানে দুটোর ক্ষেত্রেই দ্রাবকের ভর সেম, দুটোর মধ্যেই দ্রাবের মোল সেম, মানে দুটোর ক্ষেত্রেই মোলালিটি অফ এ ইকুয়াল টু মোলালিটি অফ বি আমি লিখতেই পারি। আর দাদা যদি আমি সেটা লিখতেই পারি তাহলে তুমি সেটা কিন্তু একদম নিট লেভেলে আসার মতো একদম পিওর কোশ্চেন ভাই, নিটে এই ধরনের প্রশ্ন আসতেই পারে। তার মানে দাদা ডেল টিবি অফ এ ইকুয়াল টু কেবি অফ এ ইন্টু এম অফ এ, আর এম অফ এ লিখে লাভ নেই, এম অফ এ ইকুয়াল টু এম অফ বি ইকুয়াল টু এম লিখে দে। আর দাদা ডেল টিবি অফ বি ইকুয়াল টু কেবি অফ বি ইন্টু এইসব এফ এ বাদ দিয়ে ইন্টু এম, একদম। তার মানে দাদা পরিষ্কার করে আমি এখান থেকে বুঝতে পারছি এবার যে ডেল টিবি অফ এ ডিভাইডেড বাই ডেল টিবি অফ বি ইকুয়াল টু, মানে যদি ডিভাইড করি তাহলে কেবি অফ এ ডিভাইডেড বাই কেবি অফ বি থেকে যাচ্ছে। আমি বললাম একদম থেকে যাচ্ছে, একদম থেকে যাচ্ছে। তার মানে দাদা কেবির যা রেশিও ওটাই ডেল টিবি রেশিও। বলে হ্যাঁ রে ভাই, তাহলে এটাও দাদা 1:5 চলে আসছে। अरे जेई मेंस को औकात दिखा दी रे तुम लोगों ने। হ্যাঁ বুঝতে পারছিস, কোনো মেন্স, কোনো নিট, কোনো জয়েন্ট, কোনো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আলাদা নয়, সব কিছুর জন্য লাগে পিওর কনসেপ্ট। হ্যাঁ যেই অ্যাডভান্স লেভেলটা কঠিন, যদি ওখানে বেশিটা অ্যাটেম্প করতে হয় না। যেই অ্যাডভান্সে তুই যদি, তোরা জানিস কিনা জানি না, 30-40% যদি কেউ করে চলে আসে তার মানে সে সিলেক্ট হয়ে গেল ভাই। 40% তো বেশি বলে ফেললাম, 30-40 মিডিলে যদি কেউ করে চলে আসে সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ খুব আহামরি কিছু তোকে করতে হয় না, তবে ওটা করতে গিয়ে দম বেরিয়ে যাবে। মানে একদম খুব নিখুঁত অ্যানালিসিস দরকার পড়ে ওখানে, কিন্তু বেশি তোকে স্কোর করতে হয় না, কিন্তু যতটা করে আসবে না কাঁপিয়ে দিয়ে আসি, এইটুকু না লাগে, ব্যাস আর কিছু না। চল হয়ে গেছে আমাদের এগুলো সব কমপ্লিট। এবার হিমাঙ্কের অবনমনের পার্টটা পড়ি। দাদা প্রথমেই একটা প্রশ্ন করি তোমাকে, করো, হিমাঙ্কের অবনমন ঘটে কেন? যেমনি তুমি বলেছিলে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে, তার কারণ আছে, হিমাঙ্কের অবনমনের কারণটা কি? আমি বললাম দেখ ভাই, হিমাঙ্কের অবনমনের অ্যাকচুয়াল কারণ না একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মাধ্যমে এক্সপ্লেন করতে হয়। মানে কঠিনের বাষ্পচাপ আর তরলের বাষ্পচাপের একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম যে জায়গাতে পৌঁছায় সেই জায়গা থেকে এক্সপ্লেন করতে হয়। আমি তোকে একটা কথা বলছি, বোর্ড লেভেলে ওই এক্সপ্লেনেশনের খুব একটা প্রয়োজন পড়ে না। এবং যেহেতু এটা তোকে বোর্ড, আমি যেই ফেইড কোশ্চেন করাচ্ছি বলে ভেবে নিস না যেইর ব্যাচ, যেইর ব্যাচ সম্পূর্ণ আলাদাই হয়, যেখানে মেন্স এবং অ্যাডভান্স দুটোর প্রিপারেশন একসাথে করানো হয় ভাই। কারণ শুধুমাত্র মেন্সের প্রিপারেশন করে তুই কিচ্ছু করতে পারবি না। তোর কি ইচ্ছা তুই এনআইটি যাবি? এনআইটি যাওয়ার ইচ্ছা? তা তো ইচ্ছা নয়। তার মানে তোমাকে অ্যাডভান্সের প্রিপারেশনটা করতে হবে। এবং খেয়াল রাখ, বেশিরভাগ ছেলেমেয়ে যেটা ভুল করে, ওরা অ্যাডভান্সের প্রিপারেশনটা করেই না। ভাই তোকে অ্যাডভান্সেরই প্রিপারেশন করতে হবে, তোর মেন্স তো এমনি বেরোবে। অ্যাডভান্সের প্রিপারেশনটার উপর খেয়াল কর, যারা যারা যেই প্রিপারেশন করছিস। আর নিট, যদিও নিটে এখন স্ট্যান্ডার্ড প্রশ্ন আসছে, যেই মেন্সের প্রিপারেশন করলে নিটের প্রিপারেশন হয়ে যায়। একটু ডিফারেন্ট হয়, বাট মোটামুটি 70-75-80% কভার হয়ে যায়। বাকি 80 একটু বেশি হয়, বাট আলাদা করে নিটের প্রিপারেশনটা করা উচিত আমার মনে হয়। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় যেতেই পারে করা। যাই হোক, চলো যেটা বলছিলাম, হিমাঙ্কের অবনমনের বিষয়টা কি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের বিষয়টা কি, আমি তোকে এটা থার্মোডাইনামিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। তোরা নিশ্চয়ই প্রত্যেকে এনট্রপি মানেটা জানিস। এনট্রপি কথাটা মানে কি? বিশৃঙ্খলতা। বিশৃঙ্খলতা মানে কি দাদা? মানে ধর একটা পুরো ক্লাস আছে, ধর আমি আহমেদাবাদের স্টেডিয়ামের কথা দিয়ে বলছি। গতকাল ফাইনাল হয়েছে, আহমেদাবাদের স্টেডিয়াম ভীষণ উচ্ছৃঙ্খল ছিল, ভীষণ বিশৃঙ্খল ছিল, এবং আহমেদাবাদের স্টেডিয়ামের এনট্রপি অনেক বেশি ছিল। যদি প্যাট কামিন্সের মতো কিছু লোকজন চলে আসতো, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, যারা যারা জানিস না তাদের জন্য বললাম, যে বলে দিয়েছিল যে আমি আহমেদাবাদের স্টেডিয়ামকে চুপ করিয়ে দেবো, তো ওই উত্তেজিত আহমেদাবাদের স্টেডিয়ামকে যদি কেউ চুপ করিয়ে দেয়, তার মানে ওই যে উচ্ছৃঙ্খলতা ছিল সেটা থেমে গেল, তার মানে যে এনট্রপিটা ছিল সেটা কমে গেল। তার মানে এনট্রপি কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলতাকে প্রকাশ করে। এবার তুই চিন্তা করে দেখ, যখন বিশুদ্ধ দ্রাবক থাকবে, সেই দ্রাবকের যা এনট্রপি হবে, সেই দ্রাবকের মধ্যে যখন আমরা দ্রাব যোগ করে একটা সলিউশন দ্রবণ বানিয়ে দেব, তখন তার ধর এটা S1 ছিল, এটা S2 হয়ে গেল, স্বাভাবিকভাবে এটা বৃদ্ধি পাবে, এই এনট্রপিটা কিন্তু বেড়ে যাবে।
এবং এই এন্ট্রপিটা বৃদ্ধি পেয়ে গেল, এটাই তোর কাছে মেন পয়েন্ট। চিন্তা করে দেখ, আমরা যখন ফ্রিজিং করছি, আমরা যখন কোনো একটা জিনিসকে জমাচ্ছি, তার মানে কি করছি? আমরা তার বিশৃঙ্খলতাটাকে ঠান্ডা করছি, তাকে শান্ত করছি। জল ফ্লো করে, গ্যাস ফ্লো করে, কিন্তু কঠিন কি ফ্লো করে না, কারণ কঠিনটা হচ্ছে সলিড, একদম শান্ত। ফ্রিজিং এর মাধ্যমে আমরা সেটাকে শান্ত করছি। দাদা, যখন দ্রাবক থাকে শুধুমাত্র, তখন শান্ত করতে, তখন তার এন্ট্রপিটাকে থামাতে, তখন সেটাকে সুস্থির করতে যতটা টেম্পারেচার লাগে, ধরো এইটা আমি বললাম, সাপোজ লাগলো ধরো 5 ডিগ্রি সেলসিয়াস লাগলো, জাস্ট ধরে নে, কিন্তু আমি কিন্তু জাস্ট কথা বলছি। যখন দ্রবণটা তৈরি হয় তখন তো তার এন্ট্রপিটা অনেক বেশি থাকে, তাহলে সেই এন্ট্রপিটাকে ঠান্ডা করতে, তাকে শান্ত করাতে এর থেকেও কম টেম্পারেচার লাগে, এর থেকে আরো কম টেম্পারেচারে গিয়ে সে জমবে, কারণ তার এন্ট্রপিটা অনেক বেশি। তার ফলে এই টেম্পারেচারটা যেটা 5 ছিল, সেটা ধরে এখানে লাগলো 3 ডিগ্রি সেলসিয়াস। জাস্ট ধরে নিতে বলেছি, কিন্তু আমি কিন্তু জিরো মাইনাসের গল্প করছি না, অনেকে জিরো মাইনাস না বুঝতে পারে, সেই জন্য আমি যেন 5 দিয়ে আর 3 দিয়ে খুব সহজ করে বোঝালাম যে এখানে এন্ট্রপিটা কম ছিল, সেই জন্য একে ঠান্ডা করতে, একে শান্ত করতে যে টেম্পারেচারটা লাগবে, এখানে এন্ট্রপি আরো বেড়ে গেল, বদমাইশি আরো বেড়ে গেল, মানে এবার কড়া টিচারকে পাঠাতে হবে আমার মতো, যে গিয়ে স্কেল দেখাবে, এমনি করে সব বাচ্চারা চুপ করে বসে যাবে। আর যখন এন্ট্রপিটা কম ছিল, তখন এটা লালুগুলো টিচারকে পাঠালো হতো, যাকে দেখে ছেলেমেয়েরা চুপ করে যেত। যখন একটু বিশৃঙ্খলতাটা বেড়ে গেছে, তখন কিন্তু আমার মতো টিচার দরকার, যে গিয়ে একদম ঠ্যাং 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 করে ঠ্যাঙাবে, এবং তার ফলে একটু কম টেম্পারেচার লাগলো সেটাকে ঠান্ডা করতে। একদম পরিষ্কার কথা, তুই বুঝে গেছিস ভাই, বুঝে গেছিস। এখানে বেশি টেম্পারেচারও কাজ হচ্ছিল, এখানে আরো কম লাগলো, তার ফলে আরো বিশৃঙ্খলতাটা বেশি ছিল বলে তাড়াতাড়ি 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 করে আস্তে 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 কম টেম্পারেচার জমে ঠিক হয়ে গেল। তার মানে দাদা, আলটিমেটলি ফ্রিজিং পয়েন্টটা কিন্তু ডিপ্রেসড হয়। বয়লিং পয়েন্টে যেটা এলিভেশন দেখা গেছিল, ফ্রিজিং পয়েন্টে কিন্তু ডিপ্রেশন দেখা গেল। ফ্রিজিং পয়েন্টে যদি ডিপ্রেশন আমি তোকে বলি, তাহলে একটুখানি মন দিয়ে শোন। যদি বিশুদ্ধ দ্রাবকের কথা বলি, বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্ট, টিএফ, এফ ফর ফ্রিজিং, আর দ্রবণের হিমাঙ্ক টিএফ ড্যাশ। এবার তুই নিশ্চয়ই বুঝতে পারছিস, যেটা আমার ডেল টিএফ হবে, সেখানে আমি লিখবো টিএফ মাইনাস টিএফ ড্যাশ। আমি আশা করবো এটা নিয়ে কেউ রাগ করবে না, কারণ স্বাভাবিকভাবে আগের বারে লিখছিলাম টিবি ড্যাশ মাইনাস টিবি, কারণ বার ছিল। এবারে যেহেতু কমছে, সেই জন্য বড় মাইনাস ছোট করে টিএফ মাইনাস টিএফ ড্যাশ লিখলাম, কারণ বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে হিমাঙ্কের মানটা বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু দ্রবণের ক্ষেত্রে। আশা করবো ক্লিয়ার। ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট মানেটা কি? আরে ওই রাউল্টের সূত্র, যে ডেল টিবি প্রপোর্শনাল টু যেমনি এম হচ্ছিল, সেমনি ডেল টিএফ এর মানটাও প্রপোর্শনাল টু এম হয়। একদম একই সমীকরণ, একদম একই ফর্মুলা, একদম একই সবকিছু সেটিং হবে ভাই। এখানেও এম যা, ওখানেও এম তাই, সেম এম, একই জিনিস ভাই। তার ফলে দাদা, এই যে আমি বিষয়টা আগের বারে একটা ধ্রুবক আনছিলাম, যে ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম, এইবারেও ধ্রুবকটা আনতে পারি ডেল টিএফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম। আমি বললাম একদম, এই যে কে এফ যেটা আমি আনলাম, সেইটাকেই বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট বা মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবক। হয়েছে? চল, বাকি তোরা সবকিছু জানিস ভাই, কি করে সব করতে হয়, কি করে না করতে হয়, তোরা সব জানিস। এখানে আমি আরেকটা কঠিন অঙ্ক তোদের জন্য দিয়েছি, আমি আশা করবো তোদের আর এই কঠিন অঙ্ক করতে, যেমনি করে দেখ স্ফুটনাঙ্কের প্রথম অঙ্কটা ছিল সেলেনিয়াম দিয়ে, সালফার দিয়ে, এখানে অঙ্কটা আমি দিয়েছি সেলেনিয়াম দিয়ে। খেয়াল করবি, আমি তোকে এমন কোনো অঙ্ক দিচ্ছি না যেটা পরীক্ষাতে আসে না। ফালতু অঙ্ক আমি তোকে করাবো না এই ডেমো ক্লাসের মধ্যে, কারণ ডেমো ক্লাস এমনি আমি একটু শর্ট রাখি, কারণ বড় বিশাল বড় কোনো ক্লাস দিলে ছেলেমেয়েরা এমনি শেষ পর্যন্ত দেখে না, যেটার জন্য ক্লাস দেওয়া সেটাই হয় না। তার ফলে এই অঙ্কটা তুই এখন খুব সহজে দেখতে পাচ্ছিস, তুই করতে পারবি। বেঞ্জিনের মোলাল হিমাঙ্ক অবনমন ধ্রুবকের ভ্যালু দিয়ে দিয়েছে, তার মানে দাদা কে এফ এর ভ্যালু দিয়ে দিয়েছে 226 গ্রাম বেঞ্জিন, মানে বেঞ্জিন তো দেখো 226, আর তার পেছনে দিয়েছে 3.26 গ্রাম সেলেনিয়াম, তার ফলে বেঞ্জিনটাই দ্রাবক, তার ফলে বেঞ্জিনটা W1 226 গ্রাম, আর যেটা দ্রাব আছে সেটা হচ্ছে 3.26 গ্রাম দিয়ে দিয়েছে। দেখো কি অবস্থাতে দিয়েছে, পলিমার অবস্থাতে দিয়েছে, এসিএন অবস্থাতে দিয়েছে, মানে আমাকে দাদা এন এর ভ্যালুটা বার করতে হবে। সোজা কথা মোলার মাসটা বার করবো, পারমাণবিক ভর নিশ্চয়ই দিয়েছে, পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দেবো, গল্প শেষ হয়ে যাবে, যেমনি করে আগের বারে করেছিলে। আর এখানেও দেখো হিমাঙ্কের অবনমনটা দিয়ে দিয়েছে, তার মানে পুরো ডেল টিএফ এর ভ্যালুটা দিয়ে দিয়েছে। আমি আশা করবো তোর কাছে এই অঙ্কগুলো আবার খুব কঠিন লাগছে না, ঠিক আছে।
চলো, মোটামুটি এই সমস্ত কিছু হয়ে গেছে। এবার লাস্ট কলিগেটিভ প্রপার্টি, যেটা হচ্ছে অবিশ্রবণ চাপ বা অসমোটিক প্রেসার, সেটাকে শুরু করে শেষ করা যাক। দেখ, প্রথমেই অবিশ্রবণ চাপ বিষয়টা বলার আগে একটা ছোট্ট কথা তোকে বেসিক থেকে শেখানো উচিত, যদিও তুই অবিশ্রবণ মানে জানিস আমি আশা করছি। তাও আমি যেহেতু বারবার করে বলি, যখনই শেখাবো পুরো বেসিক টু অ্যাডভান্স সব শেখাবো, ওই জন্য আমি একটু অবিশ্রবণ মানেটাও বলে দিচ্ছি, মন দিয়ে শোন। তাহলে এরকম একটা আমি কন্টেনার রেখেছি, সেই কন্টেনারটার মাঝখানে আমি রাখলাম একটা সেমি পারমিয়েবল মেমব্রেন বা একটা অর্ধভেদ্য পর্দা। এটা মানেটাও আমি তোকে শেখাবো। এটা মধ্যখান দিয়ে পার্টিশন করলাম, পার্টিশন করে আমি এদিকটাতে ধর রেখেছি বিশুদ্ধ দ্রাবক, আর এখানটাতে ওই বিশুদ্ধ দ্রাবক যেটা ছিল তার সঙ্গে কিছু দ্রাব মিশিয়ে দিয়েছি, এবং তার ফলে তৈরি হয়ে গেছে একটা দ্রবণ। তার মানে দাদা, দ্রবণ আর বিশুদ্ধ দ্রাবক দুটো সেপারেট আছে একটা কন্টেনারের মধ্যে, এবং তাদেরকে সেপারেট যিনি করে রেখে দিয়েছেন তার নামটা কি? তার নামটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। এই অর্ধভেদ্য পর্দাকে যারা যারা ইংরেজিতে পড়ছিস তাদের জন্য বলি, এটাকে বলে সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল বা অর্ধভেদ্য কথাটার অর্থ কি দাদা? এইটার মধ্যে দিয়ে কেবলমাত্র দ্রাবকের অণু পাস করতে পারে, দ্রাবের অণুগুলো কোনোভাবেই পাস করতে পারে না। কারণ সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে সূক্ষ্ম 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 ছিদ্র থাকে, যেই ছিদ্রের মাধ্যমে কেবলমাত্র ছোট ছোট দ্রাবকের অণুরাই পাস করতে পারে, কণারাই পাস করতে পারে। দ্রাবের কণাগুলো বড় হয়, যেগুলোকে আমরা স্বাভাবিকভাবে চোখে দেখতে পাই, স্বাভাবিক সেটা বড়, তাহলে ওই কণাগুলো, ওই বড় কণাগুলো কোনোদিন সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে দিয়ে পাস করতে পারে না। এখানে এই ঘটনাটার মধ্যে দিয়ে তৈরি হয়ে যায় অবিশ্রবণের কেস। খেয়াল করে এবার। তার মানে দাদা, এই বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রাবক দ্রবণের দিকে যেতে পারে সেমি পারমিয়েবল মেমব্রেন পাস করে, বললাম একদম। আবার চিন্তা করো, এই দ্রবণের মধ্যে অবস্থানকারী যে বিশুদ্ধ দ্রাবক আছে সেটাও এদিকে আসতে পারে, আমি বললাম একদম আসতে পারে। তো কোনটা কোন দিকে যাবে? বললাম এখানেই তো বড় খেলা। দেখ, আমি বারবার করে বলি, যেটা সোজাভাবে হয়ে যাবে সেটা কঠিনভাবে আমি করি না, বারবার আমি একই কথা বলি। সেই কারণে আমি তোকে একটু সোজাভাবে বিষয়টাকে মনে রাখার টেকনিক শেখাচ্ছি। তুই আমাকে বল, তাপ কোন দিক থেকে কোন দিকে যায়? দাদা, উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে যায়। তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে এই যে তুই বলছিস এখান থেকে ফ্লোটা হবে, দ্রাবকের যে ফ্লো হবে সেটা কোন দিক থেকে কোন দিকে যাবে? মনে রাখ ভাই, যেখানে বেশি দ্রাবক আছে সেখান থেকে কম দ্রাবকের দিকে যাবে। দাদা, এখানে বেশি দ্রাবক কেন? এটা পিওর দ্রাবক, এখানে তো দ্রাবকের মধ্যে দ্রাব মিশে গেছে, তাহলে পার্সেন্টেজ অফ দ্রাবক তো কমে গেছে। তাহলে যেদিকে পার্সেন্টেজ অফ দ্রাবক বেশি আছে সেই দিক থেকে পার্সেন্টেজ অফ দ্রাবক কম যেদিকে সেদিকে যাবে। মনে রাখ, যেদিকে দ্রাবকের পার্সেন্টেজ বেশি মানে সেইটাকে আমরা বলবো দ্রাবকের উচ্চ বিভব, আর যেদিকে কম সেটাকে আমরা বলবো দ্রাবকের নিম্ন বিভব। তার মানে দাদা, বিশুদ্ধ দ্রাবক থেকে এই জিনিসগুলো কিন্তু যেগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু বেদ বাক্য, মনে রাখবি। ছেলেমেয়েরা এগুলো নিয়ে মানে পড়তে পড়তে গাছের পাতা সবুজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। তার মানে দাদা, বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে ফ্লোটা হবে, আমি বললাম একদম। আর এই ফ্লোটার নামই অভিশ্রবণ। কিশমিশকে জলের মধ্যে ভিজিয়ে রাখলে কি হয়? কিশমিশটা ফুলে যায়। কেন? জলটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক, আর কিশমিশের ভেতরে যে সলিউশনটা আছে ওটা হচ্ছে দ্রবণ। তাহলে জলটা ভেতরে ঢোকে, কিশমিশের গাটা সেমি পারমিয়েবল মেমব্রেন, তাহলে বিশুদ্ধ দ্রাবকটা দ্রবণের মধ্যে ঢুকে যাচ্ছে। এই তো অভিশ্রবণের কেস, গল্প শেষ। দাদা, যদি দুটোই দ্রবণ থাকে, মানে এটাও ধরো দ্রবণ এটাও ধরো দ্রবণ, তাহলে যে দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ বেশি সেটা উচ্চ বিভব, সেখান থেকে যেখানে কম সেদিকে ফ্লো করবে। আশা করবো ক্লিয়ার আছে ভাই। এইটাই ছিল দাদা অভিশ্রবণ। এই অভিশ্রবণের মধ্যে এইবার যেটা আসে মেন, যেটা সেটা হচ্ছে অভিশ্রবণের কারণ, যেটা আমি তোকে বলে দিয়েছি, উচ্চ বিভব নিম্ন বিভবের গল্প। দাদা, অভিশ্রবণ চাপ মানেটা কি আমাকে বলো? এই যে অসমোটিক প্রেসার কথাটা বলছি, প্রেসারটা কি? আমি বলছি ভাই, স্বাভাবিক অবস্থাটা যদি তুই দেখিস তাহলে তুই এইটুকু অন্তত বুঝতে পারছিস যে এই যে বিশুদ্ধ দ্রাবক কথাটা লেখা রয়েছে সেদিক থেকে দ্রবণের দিকে এইরকম ভাবে দ্রাবক অণুগুলো ফ্লো করার চেষ্টা করবে। তুই একদম এইটুকু অন্তত বুঝে গেছিস যে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে ফ্লোটা হওয়ার চেষ্টা হবে। এই ফ্লোটাকে যদি আমরা আটকাতে চাই, যদি বিশুদ্ধ দ্রাবককে দ্রবণের দিকে সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করে আসা থেকে আমি আটকাতে চাই, তাহলে দ্রবণের সাইড থেকে আমাকে একটা প্রেসার দিতে হবে, দ্রবণের সাইড থেকে আমাকে একটা প্রেসার দিতে হবে, যাতে এখান থেকে আমি প্রেসারটা বানিয়ে রেখে এইটা এদিকে যাওয়াটাকে আটকাতে পারি। এই যে প্রেসারটা আমাকে দিতে হচ্ছে টু স্টপ দ্য সলভেন্ট টু
টু ক্রস দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন এবং ঢুকে পড়া ইনটু দ্য দ্রবণ, দ্যাট প্রেসার ইজ নোন অ্যাজ দ্য অসমোটিক প্রেসার বা অবিস্রবণ চাপ, যেটাকে আমরা পাই দিয়ে প্রকাশ করে থাকি। বুঝলি? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। দাদা অবিস্রবণ চাপের সিলেবাস কে বাড়িয়েছে? বিজ্ঞানী ভ্যান টপ, খুব দায়িত্ব নিয়ে। তিনি বলেছিলেন এই অবিস্রবণ চাপটা মূলত তিনটে বিষয়ের উপর নির্ভর করে, মূলত দুটো, তিনটে ভুল করে বলে ফেললাম, অ্যাকচুয়ালি তিনটেই করে, তোকে আমি আজকে দুটো শেখাবো। কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রথমটা হচ্ছে যে দ্রবণটা রয়েছে সেই দ্রবণের মোলার গাঢ়ত্ব, মোলাল নয়, কি গাঢ়ত্ব? মোলার গাঢ়ত্ব। মোলার গাঢ়ত্ব মানে প্রতি একক আয়তনে যত মোল আছে সেইটাকেই আমরা বলি মোলার গাঢ়ত্ব। মানে 5 মোল, মনে আছে তো? এরকম ভাবে লিখতাম 5 মোলার গ্লুকোজ। তার মানে কি? তার মানে হচ্ছে গ্লুকোজের সলিউশনটার মধ্যে প্রতি লিটারে, প্রতি একক আয়তনে কত মোল গ্লুকোজ আছে সেটাই বোঝাতাম, মোল পার লিটার, ওটা ছিল মোল পার কেজি। এখানে দ্রবণের প্রসঙ্গ আসে, ওখানে দ্রাবকের প্রসঙ্গ আসতো। তার মানে দাদা প্রতি একক আয়তনের দ্রবণে মোল সংখ্যা যতটা প্রেজেন্ট থাকে দ্রাবে, সেটাই হচ্ছে এই সি এর পরিমাণ। আমি বললাম একদম। এবং যেহেতু এটা এই সিটার উপর নির্ভর করে, মানে দ্রাবের মোল ডিভাইডেড বাই পুরো দ্রাবক, পুরো 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 দ্রবণটার আয়তন, সেই জন্য এটা একটা কলিগেটিভ প্রপার্টি, এই জন্য এটা সংখ্যাগত ধর্ম, যেটা দ্রাবের উপরে নির্ভর করছে। একদম, একদমই তাই। এবার তুই চিন্তা করে দেখ, দ্বিতীয় যেটার উপর নির্ভর করে সেটা হচ্ছে টেম্পারেচার, পাই প্রপোর্শনাল টু টি। এই টেম্পারেচারটা হচ্ছে একটা পরম উষ্ণতা, মানে কেলভিন স্কেলের উষ্ণতা। এই দুটোকে যদি আমি জুড়ি যৌগিক ভেদের মাধ্যমে, তাহলে হয়ে যায় পাই প্রপোর্শনাল টু সিটি। এই যে পাই প্রপোর্শনাল টু সিটি আছে, এইটাকে যদি আমি একটুখানি ধ্রুবক রূপে সি কে সিটি লিখি, তুই রাগ করবি না। খেয়াল রাখ, বিভিন্ন সলিউশনের ক্ষেত্রে বিভিন্ন রকম দ্রাবের মাধ্যমে সমসংখ্যক গ্রাম অণু দিয়ে, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রাম অণু দিয়ে বারবার করে এই সমীকরণের মাধ্যমে কে এর মান বার করা হয়েছিল, এবং সেই কে এর মানগুলোর গড় করে বারবার যে রেজাল্টস গুলো পাওয়া যাচ্ছিল সেগুলোকে বারবার স্টাডি করে এইটা দেখা গেছিল যে কে এর মানটা অ্যাকচুয়ালি সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মানের সমান। তার মানে দাদা এই সমীকরণটাকে লেখা যায় পাই ইকুয়াল টু সি আর টি। আমি বললাম একদম। এই যে এইটা তুমি বলছো একটা লঘু দ্রবণ, মানে এটা তো লঘু দ্রবণের সংখ্যাগত ধর্মের কথা হচ্ছে। তার মানে দাদা লঘু দ্রবণটা কোথাও গিয়ে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আমি বললাম একদম। তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখবি? দেখবি প্রমাণ? দেখ, প্রথম কেসটার মধ্যে কি লিখলাম? পাই প্রপোর্শনাল টু সি লিখলাম। আচ্ছা, যদি কোনো একটা নির্দিষ্ট দ্রবণের ক্ষেত্রে নিয়ে, তাহলে সেখানে মোল সংখ্যাটা তো ধ্রুবক থাকে, তাহলে আমি লিখতে পারি তো পাই প্রপোর্শনাল টু এন বাই ভি লিখতে পারি। তাহলে এনটা যদি ধ্রুবক হয় তাহলে পাই প্রপোর্শনাল টু 1 বাই ভি লিখতে পারি তো? আমরা লিখতে পারি। পাইটা কি ছিল? প্রেসার। ভিটা কি ছিল? ভলিউম। মনে পড়ছে? কার সমীকরণ? বয়েলের সমীকরণ তো। তার মানে দাদা এই সমীকরণটা অ্যাকচুয়ালি বয়েলের সমীকরণ থেকে এসছে। আমরা হ্যাঁ রে। আর বয়েলের সমীকরণ কার ক্ষেত্রে প্রযোজ্য? আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য রে। এই জন্যই লঘু দ্রবণটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এবং তুই যদি ঘুরে ফিরে দেখিস এটাও গ্যাস সংক্রান্ত সূত্রাবলীগুলো থেকেই এসছে। এই জন্যই পাই ইকুয়াল টু সিআরটি হলো। এবার এই যে সমীকরণটা হলো সেটা দিয়ে অঙ্ক টঙ্ক সব পরের দিন হবে। এখান থেকে একটা প্রশ্ন দেয়, দ্রবণের অবিস্রবণ চাপ থেকে দ্রবীভূত দ্রাবের আণবিক ভর নির্ণয় করতে হবে। খেয়াল করে দেখ, পাই ইকুয়াল টু আমি কি বললাম তোকে? সিআরটি হয়। আমি তোকে কি বলতে পারি? এন বাই ভি আরটি হয়। এই সিটাকে লিখতে পারিস এন বাই ভি। এখানে যে এনটা রয়েছে সেটা তো দ্রাবের মোল। এই দ্রাবের যে মোল আছে সেটাকে দাদা তুমি লিখতেই পারো দ্রাবের ভর। আমি দেখ এরকম ভাবে আগে লিখি, এই যে দ্রাবের মোল সেটাকে আমি লিখতেই পারি দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রাবের আণবিক ভর, একদম লিখতে পারি। তার মানে দাদা পাই ইকুয়াল টু এন এর জায়গার মধ্যে লিখতে পারো তুমি ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই ডাব্লিউ বাই এম, যেহেতু তাহলে এমটা নিচে নেমে গিয়ে এমবি হয়ে গেল। একদম, এইটা আরেকটা ফর্মুলা যেটা দিয়ে তোকে অঙ্ক দেবে পরীক্ষাতে। তাহলে এখান থেকে আণবিক ভর যদি এম এর মানটা বার করতে চাই তাহলে কি করবো না, পাই ইন্টু ভি ডিভাইডেড বাই ডাব্লিউ আর টি করে দেবো, গল্প শেষ হয়ে যাবে। নে পাই ভি ডিভাইডেড বাই, দাদা যদি এম এর মানটা বার করতে যাই তাহলে কি করবো? এমটাকে উপরে পাঠাবো, তাহলে এম ইকুয়াল টু হয়ে যাবে ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পাই ইন্টু ভি। আশা করতে পারি একদম ক্লিয়ার আছে, একদম পরিষ্কার আছে। এম ওপরে উঠলো,
পাইয়ের নিচে নামলো, WRT ডিভাইডেড বাই পাই ভি হয়ে গেল। ঠিক আছে দাদা, আইসোটনিক, হাইপোটনিক, হাইপারটনিক এইসব জিনিসগুলো এগুলো গাছের পাতা সবুজ। বইটা একটু খুলবে, যাদের কাছে বই নেই তাদের জন্য আমি ব্যাচের মধ্যে আমাদের যে অ্যাপ সেকশনটা রয়েছে, অ্যাপের মধ্যে বইয়ের কিছু পেজের ছবি তুলে এই যেগুলো গাছের পাতা সবুজ করতে হবে সেই জায়গাগুলো ছবি তুলে দিয়ে দেবো। তাহলে তোমরা একটু গাছের পাতা সবুজ করবে, আমি তোকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। হাইপো, হাইপার আর আইসো মানে কি? ধর দুখানা সেপারেট আছে, দুখানা দ্রবণ। এই দুটো দ্রবণের যদি অবিশ্রবণ চাপগুলো সমান হয়ে যায় তখন এরা একে অপরের রেসপেক্টে আইসোটনিক দ্রবণ। ধর দুজন সেপারেট আছে, সেই দুজনের মধ্যে একজনের অবিশ্রবণ চাপটা কম, আরেকজনের অবিশ্রবণ চাপটা বেশি। যার অবিশ্রবণ চাপ কম তাকে অপরটার রেসপেক্টে বলা হবে হাইপোটনিক, আর যারটা বেশি তাকে অপরটার রেসপেক্টে বলা হবে হাইপারটনিক। গল্প শেষ। নাথিং মোর দ্যান দ্যাট, নাথিং বিয়ন্ড দ্যাট, শেষ। দাদা বিপরীত অবিশ্রবণটা কি? বিপরীত অবিশ্রবণের কেসটা বড় বিচিত্র কেস। এখানে কি হয়, এখানে ব্যাক ফায়ার হয়। ব্যাক ফায়ার মানে যেমনি করে তোরা 12-এ কাম ব্যাক করবি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপর ব্যাক ফায়ার হবে। 11-এ তোদের উপরে সিলেবাসের বোঝা চেপে গেছে, 12-এ তোরা কি করবি, সিলেবাসের উপরে উঠে যাবি, উঠে গিয়ে ফুল মার্কস নিয়ে আসবি। এখানে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে ফ্লোটা হচ্ছিল, তো বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের ফ্লোটা হচ্ছিল। আমরা সেইটাকে আটকানোর জন্য এর সমপরিমাণ প্রেসার এখান থেকে দিচ্ছিলাম, যেটা অবিশ্রবণ চাপ হয়। যদি এই চাপের পরিমাণটা অবিশ্রবণ চাপের থেকে বেশি হয়ে যায়, মানে দাদা যদি যতটা চাপ দরকার এটাকে আটকানোর জন্য আমি যদি তার থেকে বেশি চাপ এখানে দিয়ে দিই, তাহলে এই দিক থেকে যে দ্রাবকটা রয়েছে সেই দ্রাবকটা এবার ঘুরপথে উল্টো দিকে ফ্লো করা শুরু করবে, মানে ব্যাক ফায়ার হবে। হওয়ার কথা কি, উচ্চ থেকে নিম্নতে যাওয়ার কথা। বাট বেশি চাপ দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যদি আমি দ্রাবকটাকে নিয়ে চলে যাই, যদি এখান থেকে আমি দ্রাবকটাকে নিম্ন বিভব থেকে দ্রাবকটাকে যদি আমি উচ্চ বিভবের দিকে নিয়ে চলে যাই, তখন সেই অবিশ্রবণটার নাম হয়ে যাবে বিপরীত অবিশ্রবণ। নুন সংগ্রহের কাজে বিপরীত অবিশ্রবণ ইউজ করা হয়। বিশুদ্ধ জল নেওয়া হয়, সমুদ্রের জল নেওয়া হয়, সমুদ্রের জল থেকে নুনটাকে বেরোতে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সব এগুলো গাছের পাতা সবুজ কনসেপ্ট, এগুলো পরীক্ষাতে খুব একটা এখন আর দেয় না, আগে দিত। নেক্সট দিন আমরা ব্যাচের মধ্যে যেটা শুরু করবো সেটা হচ্ছে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম বা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিস। ঠিক আছে, তার আগে আমি তোমাদেরকে এই স্লাইডটা পুরো দিয়ে দেবো। নেক্সট দিন থেকে যখন অ্যাপের মধ্যে ক্লাস হবে তখন প্রত্যেকটা ক্লাসের একটা শর্ট রিভিশন আমাদের চ্যানেলের মধ্যে আপলোড হবে। সেই শর্ট রিভিশনস গুলো দেখে তোমরা যারা ব্যাচের মধ্যে পড়ছো তারা তো উপকৃত খুবই হবে, যারা পড়ছে না তারাও অন্তত বুঝতে পারবে আমরা কিভাবে ক্লাস করাচ্ছি। যদিও আমি বলছি পুরো ক্লাসটার ওই শর্ট রিভিশনে তো তুমি বুঝতে পারবে না কিভাবে ক্লাস হচ্ছে, যেমন এই ডেমো ক্লাসগুলো দেখে তুমি বুঝতে পারলে, ওখানে জাস্ট তুমি ওভারভিউ পেতে পারো যে কি করানো হচ্ছে। যারা পড়ছে তারা রিভিশন করতে পারে। যারা এখনো পর্যন্ত ভর্তি হসনি, বারবার করে বলছি নিচে লিঙ্ক দেওয়া আছে, চাইলে কি ভর্তি হতে পারিস। ফুল সেমিস্টারটার মধ্যে সেমিস্টার 3-তেও ভর্তি হতে পারিস অথবা ফুল ইয়ারটাতেও ভর্তি হতে পারিস, যেটাতে তোর সুবিধা তুই ভর্তি হয়ে যা। এইটুকু তোকে বলতে পারি, কেমিস্ট্রি কাঁপানোর দায়িত্ব আমার, তোকে কেমিস্ট্রি শেখানোর দায়িত্ব আমার, নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার, ফুল মার্কস পাওয়ানোর দায়িত্ব আমার, যদি পড়তে পারিস। চলো আজকের মধ্যে এখানেই, সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, নেক্সট দিন দেখা হচ্ছে। জয় ধামাকা।